ওকে সো সরি আপনাদেরকে অনেকটা প্যারা দিলাম। সো ওয়েলকাম টু দি লাইভ ক্লাস। আজকে আমাদের হচ্ছে যে এসএসসি 25 একটা নতুন কোর্স লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অলরেডি অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন, তার সাথে হচ্ছে রিভিশন। এই কোর্সটার হচ্ছে যে আমাদের আজকে ফার্স্ট ক্লাস কাজ ক্ষমতা শক্তির উপর দেখতেই পাচ্ছেন আপনারা। ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের একসাথে ক্লাস হবে। ইটস গোনা বি ফান এন্ড ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং আই হোপ। সো লেটস গেট স্টার্টেড, বাট বিফোর দ্যাট আপনাদের অনেকেরই হচ্ছে যে কোর্সটা অনেক ধরনের কোয়েশ্চেন ছিল। আমি কোয়েশ্চেনটা গুলোর আগে অ্যান্সার করে নিই কোর্স রিলেটেড, দেন হচ্ছে যে আমরা পরে চলে যাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস রুটিন। ক্লাস রুটিনের এখানে হচ্ছে যে আপনারা দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 3 ধাপের ক্লাস দেওয়া আছে, 3 স্টেপ ক্লাসেস। এবং 3 স্টেপ ক্লাস কি কি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমাদের থাকবে একটা ওয়ান শট ক্লাস, যেমন এই উইকে আমরা শুধু কাজ ক্ষমতা শক্তি পড়বো বা ওয়ার্ড পর এনার্জি পড়বো। ওয়ান শট ক্লাসের পরে একটা থাকবে আমাদের সিকিউ সলিউশন ক্লাস, যেখানে আমরা ধরে ধরে বোর্ডের সব সিকিউ সলভ করব। এবং বোর্ডের সিকিউ সলভ করলে আপনার কনফিডেন্স পাবেন যে দেখবেন আসলে একই টাইপের কোয়েশ্চেন বারবার আসছে। এবং এইটার পরে ফাইনালি আমরা করবো হচ্ছে একটা অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাস। এবং অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাসে কি ধরনের উল্টাপাল্টা ম্যাথ আমি পড়াবো সেটা অলরেডি হচ্ছে আপনারা যারা গ্রুপে আছেন, একটা গ্রুপ আমাদের অলরেডি আছে এসএসসি 25 একটা ফ্রি গাইডলাইন প্লাস সিকিউ সলভিং ক্লাসে। ওই গ্রুপটার মধ্যে আপনারা অলরেডি কিছু ঝলক দেখতে পেয়েছেন, বিকজ আমি একটা পোস্ট করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আপনারা যে কুয়া রিলেটেড ম্যাথ করেন সেটার প্রায় 7টা ভিন্ন ভিন্ন টাইপের হচ্ছে এরকম উল্টাপাল্টা ম্যাথ আছে। পেরেক, হাতুড়ি পেরেকের ম্যাথ আছে, অনেক মজার মজার ম্যাথ আছে, যেগুলো আমরা এই অ্যাডভান্স কলেজ অ্যাডমিশনের ক্লাসে করবো। ইনশাআল্লাহ যারা এই কোর্সটাতে মোটামুটি এনরোল করবেন তাদের এসএসসি তে কমপ্লিট হবে। এবং আমি প্রিটি শিওর আপনারা বেশ নতুন নতুন জিনিস জানবেন ফিজিক্সে, যেটা আপনাকে ফিজিক্সের মজা দিবে এবং আপনার কলেজ অ্যাডমিশনে যথেষ্ট হেল্প আউট করবে। সো প্রত্যেকটা ক্লাস হবে রাত 8টায়। জাস্ট এই ফ্রি যে উইকটা যাচ্ছে সেগুলো হচ্ছে ক্লাস 9টায় নেওয়া হবে, বিকজ ওই সময় আসলে ফেসবুকে এনগেজমেন্ট বেশি থাকে, দ্যাটস দ্য মেইন রিজন। এবং প্রত্যেকটা ক্লাস বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন দুইজনই করতে পারবেন। সো কারোর জন্য ডিসক্রিমিনেশন না, সবার জন্য সমান। এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে কোর্সের আইডিয়া। কোর্সের জন্য আমরা একটা ডিসকাউন্ট হচ্ছে যে এখন থেকে আপনাদের জন্য অ্যানাউন্স করছি। সেই ডিসকাউন্টটা হচ্ছে কোর্সের রেগুলার প্রাইস 1620 টাকা। এটাতে আমরা এন্টায়ার ফিজিক্সটাকে কমপ্লিট করছি। বাট আপনাদের জন্য এই উইকে যারা ভর্তি হবেন তাদের জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে 1300 টাকা। অর্থাৎ 24 তারিখের আগে, 24 নভেম্বরের আগে আপনারা যারা যারা ভর্তি হবেন তারা সবাই 1300 টাকায় ভর্তি হতে পারবেন। এবং এটার জন্য আমাদের কিছুই না, জাস্ট পেজে ইনবক্স করলেই হবে, বা আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবের ইউটিউব, হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। যে কোনো ভাবে জাস্ট আমার টিমকে বা আমাকে রিচ আউট করলেই আমরা আপনাকে বাকি সব জিনিসপত্র বুঝাই দিব। ওকে, তাহলে আমরা হচ্ছে যে আগায় যাই। আচ্ছা, ক্লাস স্টার্ট করি, যেটা আমাদের মেইন কথা। আমরা অফারের ব্যাপারে অলরেডি বলে ফেলেছি। প্রথম কোয়েশ্চেন আমরা যেটা নিয়ে আজকে ক্লাস স্টার্ট করবো সেটা হচ্ছে কাজ কি, অর্থাৎ হোয়াট ইজ ওয়ার্ক। এবং এই কাজ কি এটা নিয়ে আমরা জানি আপনাদের সবার মনে মোটামুটি আপনারা সবাই আমাকে একটা খুব সিম্পল হচ্ছে যে সংজ্ঞা দিবেন। সো আমি জানি আপনারা বলবেন হচ্ছে যে বল ও সরণের গুণফলকে কাজ বলে। বল ও সরণের গুণফলকে কাজ বলে। ইংলিশ ভার্সন যারা তারা বলবেন the product of force and displacement is called work. এটা আপনাদের এসএসসি স্ট্যান্ডার্ডের জন্য ফাইন, ঠিক আছে? এটা আপনাদের এসএসসি স্ট্যান্ডার্ড সংজ্ঞা, আমি লিখেও দিচ্ছি। এটা আপনার এসএসসি বোর্ড স্ট্যান্ডার্ড। সো বোর্ডে যদি আপনার কখনো হচ্ছে যে ডেফিনেশন চাওয়া হয় তাহলে আপনারা ঠিক এই ডেফিনেশনটাই প্রোভাইড করবেন, কোনো সমস্যা নাই। বাট আমাদের তো জানতে হবে, মানে আমরা এখানে আসছি কোনো একটা উদ্দেশ্যে আসছি আজকে ক্লাসটা করতে। সো আমরা একটু বেশি সুন্দর করে জানবো। আমি প্রিটি শিওর আমরা আসলে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই যে আপনারা যখন হচ্ছে যে ক্লাসে জয়েন করেছেন, আমি জানি আপনারা অনেকে বলুন যে ভাই আমি তো আসলে এটার ব্যাপার অলরেডি জানি। কোনো সমস্যা নেই, আপনারা আজকে অনেক নতুন জিনিসপত্র শিখবেন আমাদের ওয়ান শট ক্লাসে। সো আমরা আসলে কাজের সংজ্ঞা আজকে একটু ভিন্নভাবে শিখবো। কাজের সংজ্ঞাটা সবাই লিখে ফেলেন। হ্যাঁ, অল চ্যাপ্টার পড়াবো ভাইয়া, অল চ্যাপ্টারই পড়াবো। ওকে, কাজের সংজ্ঞাটা আমরা লিখবো বল প্রয়োগে যদি কোন বস্তুর সরণ ঘটে তবে বস্তুটির উপর প্রযুক্ত বল ও বলের দিকে
বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ইংলিশ ভার্সনে লেখেন, if any object is displaced due to force, কি বললাম, due to force, then the product of force and component of displacement along the line of force is called work. তাহলে কাজ বলতে আমরা কাকে বুঝাচ্ছি? কাজ বলতে আমরা বুঝাচ্ছি যদি আমরা হচ্ছে যে কখনো হচ্ছে যে বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের কারণে যদি আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে শুধুমাত্র বল আর সরণের গুণফলকে কাজ বলে না, বরং বল এবং সরণের উপাংশ বা কম্পোনেন্টের যে প্রোডাক্ট বা গুণ, সেটাকে আমরা মূলত বলছি হচ্ছে যে কাজ। এখন আমি জানি আপনারা অনেকেই হচ্ছে যে এই সংজ্ঞাটা পড়েছেন, বিকজ আপনারা সবাই স্মার্ট বাচ্চা, আধুনিক বাচ্চা। আমাদের সময় আমরা এগুলো পড়তাম না এত আগে, এবার আমি জানি আপনারা অনেকে পড়েছেন। বাট আমি প্রিটি শিওর যে আপনারা সবাই আসলে একটা কনফিউশনে আছেন যে আচ্ছা ভাইয়া, এই কথা যে আপনি বললেন, আমি উপাংশের কথাটা শুনেছি, বাট আসলে উপাংশ মানে কি? তার থেকেও বড় প্রশ্ন ভাই, আমার এই উপাংশ বা কম্পোনেন্টের কথাটা আসতেছেই বা কেন? এটা যে আমার দরকারটা কোন জায়গায়? এটা বোঝার জন্য আমরা আগে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আগে আমরা উপাংশ কি সেটা বুঝবো, বোঝার পরে দেন আমরা সুন্দর মতো হচ্ছে যে চলে যাব হচ্ছে এটাকে কেন আমরা এইভাবে এনেছি সেটার ব্যাখ্যায়। সবার আগে এতটুকু তোলা হয়ে গেছে, আপনাদের সবার জন্য তোলার হচ্ছে যে ইনাফ টাইমও ছিল। সো আসেন আমরা হচ্ছে যে আগায় যাই। সবার আগে এই অংশটুকু তোলা ডান। বাই দ্য ওয়ে, আমাদের যে মানে কোর্সের ক্লাসগুলো হবে ওগুলো কিন্তু ফেসবুকে না, জুমে হবে। জুমের সুবিধা হচ্ছে তোমরা না ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন আস্ক করতে পারবে। এখানে যেমন ফেসবুক আমাকে ধরে ধরে কমেন্ট থেকে বুঝতে হচ্ছে, এখানে ডিরেক্টলি তুমি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। সো দ্যাটস আ ইজিয়ার প্রসেস টু আন্ডারস্ট্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, উপাংশ মানে কি? আগে আমি উপাংশ কি সেটা বুঝি, দেন আমরা বুঝবো উপাংশের কথাটা আসছে কোথা থেকে। উপাংশ মানে হচ্ছে খুব সিম্পল ভাষায় তোমাদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য, তোমাদের নাম কি কলেজের বাচ্চাদেরকে আমি আবার এটা বলবো না, তোমাদের জন্য উপাংশ মানে কন্ট্রিবিউশন। কি বললাম? উপাংশ বা কম্পোনেন্ট মানে হচ্ছে কন্ট্রিবিউশন। আচ্ছা, কন্ট্রিবিউশন মানে কি? মনে করো একটা ফুটবল ম্যাচে আমরা একটা টিম খেলি, তাই না? বাট একটা টিমের মধ্যে একটা বেস্ট প্লেয়ার থাকে, ওই বেস্ট প্লেয়ারটার একটা কন্ট্রিবিউশন থাকে। অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারের একটা টিমের হারা বা জেতার ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন বা হচ্ছে ইম্প্যাক্ট, বা আমরা বলতে পারি হচ্ছে যে তার একটা হচ্ছে যে অংশগ্রহণ থাকে। আমরা মূলত উপাংশ বলতে এটাই বোঝাচ্ছি যে আসলে কন্ট্রিবিউশনটা কত। এখন কন্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছি, চলো সেটাকে আমরা একটু ব্যাখ্যা দিই। সাপোজ আপনার কাছে এখানে একটা ব্লক রাখা আছে, দিস ইজ আ ব্লক। ব্লক মানে হচ্ছে যে কোনো একটা র্যান্ডম বস্তু, হ্যাঁ। আমরা ওকে ফোর্স প্রোভাইড করলাম বা বল দিলাম, ফোর্সের কারণে ওর মধ্যে 2 মিটার সরণ বা ডিসপ্লেসমেন্ট ঘটলো। কত মিটার সরণ ঘটলো? 2 মিটার। ঘটার কারণে ব্লকটা এখন এই জায়গায় চলে আসছে। এটা আমাদের কেস 1, ঠিক আছে? এটা আমাদের কেস 1। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে যতটুকু বল দিয়েছি, যতটুকু ফোর্স দিয়েছি, পুরাটাই সরণ ঘটিয়েছে। অর্থাৎ বলের সবটুকু অ্যামাউন্টের হচ্ছে যে আমার যতটুকু আমি বল প্রয়োগ করেছি সবটাই হচ্ছে এই দিক দিয়ে গেছে। তাহলে এই জায়গায় আমার ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু হচ্ছে এস। এখন আমি কেস 2 অ্যানালিসিস যাই। চলো সেম কোশ্চেন আমি তোমাকে এখন এইভাবে করব। কেস 0, মনে করো এবার আমি ফোর্স দিচ্ছি, আবার একটা ব্লক, এই ব্লককে আমি এই দিক দিয়ে ফোর্স দিলাম। ফোর্স দেওয়ার পরে এবার আমার কাছে একটা ইনক্লাইন সারফেস আছে, ইনক্লাইন বা আনত তল। ইনক্লাইন সারফেস মানে হচ্ছে আনত তল, ঠিক আছে? এরকম একটা আনত তল আছে। তো আনত তল থাকলে এবার ব্লকটা এখানে এসে পৌঁছেছে। তাহলে ব্লকটা যদি এখানে পৌঁছায়, তার মানে হচ্ছে এই জায়গায় প্রায় 2 মিটার সরণ ঘটেছে। এগেন 2 মিটার সরণ, সেম অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু আমি দিয়েছি। আমি একটা কাজ করে বের হচ্ছে এফ ফোর্স দিই, সেম ফোর্স সেম সরণ। কাহিনী হচ্ছে এইবার তুমি যদি চিন্তা করো যে ভাই আসলে ডাব্লিউ কত, ডাব্লিউ তুমি এবারও লিখলা এফ এস। মজার বিষয় হচ্ছে
ফোর্সের কারণে যদিও এই বরাবর গেছে, বাট অ্যাকচুয়ালি ফোর্স তুমি কোন দিকে দিয়েছো? এই দিকে। ফার্স্ট অফ অল এই দুইটা ঘটনা তো ভিন্ন, সবাই তো এতটুকু এগ্রি করো যে ভাই আসলে এই দুইটা ঘটনা ভিন্ন ভিন্ন ইভেন্ট, ভিন্ন বা ডিফারেন্ট ইভেন্ট। ডিফারেন্ট ইভেন্ট মানে অবশ্যই এই জায়গায় কাজও ভিন্ন অ্যামাউন্টেরই হওয়ার কথা যদি আমি সেম ইনপুট দিই। তো আমি এবার ব্লকটাকে এদিক বরাবর ফোর্স করার কারণে এখানে গেছে, কিন্তু আমি যেই দিকে ফোর্স দিয়েছি বা বল দিয়েছি ওই দিক বরাবর হয়তো 2 মিটার না, এই এতটুকু অংশ হচ্ছে ওই দিক বরাবর ওর সরণ, অর্থাৎ এই যে ব্লকটা আছে এই ডিরেকশন বরাবর ওর ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে এই বরাবর ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে কতটুকু? এই বরাবর ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে ধরলাম 1.5 মিটার। অর্থাৎ এখানে আমাদের যে এফ এবং এস বসতেছে, এখানে এস আমি যদিও দিচ্ছি 2 মিটার, এখানে কিন্তু বলের কারণে বলের দিকে বা ফোর্সের দিকে ফোর্সের কন্ট্রিবিউশনের কারণে সরণ ঘটেছে 1.5 মিটার। এই দুইটা ঘটনা কখনোই সেম না, অর্থাৎ ফোর্স দিলেই হবে না, ফোর্সের কারণে আসলে ডিসপ্লেসমেন্ট বা সরণ আসলে কতটুকু কন্ট্রিবিউশন পাচ্ছে সেটাও আমাকে বের করতে হবে, এবং যদি সেটাকে গুণ করি তবেই আমরা কাজের অ্যাকচুয়াল ব্যাখ্যা পাবো বা আমরা হচ্ছে যে ওয়ার্কের অ্যাকচুয়াল মানে ব্যাখ্যাটা বুঝতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা করি? ওয়াই ডু উই ডু দিস? কেন বা ওয়াই? ব্যাখ্যাটা খুবই সিম্পল। আমরা তোমার জন্য, তোমার লেভেলের জন্য ব্যাখ্যা দিব হচ্ছে ইভেন্ট ডিফারেন্সিয়েট করতে বা ঘটনাকে, ঘটনার ভিন্নতাকে গাণিতিকভাবে উপস্থাপন করতে, গাণিতিকভাবে উপস্থাপন করতে। আচ্ছা, এটা মানে কি? আসেন আপনাকে এখন একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা ব্লককে সোজা আপনি যখন ফোর্স দেন তখন আপনার 2 মিটার সরণ ঘটাতে যতটুকু কাজ করতে হয়, ইনক্লাইন সারফেস থাকলে আপনাকে বেশি ফোর্স দেওয়ার কথা না ওই সেম 2 মিটার সরণ ঘটাইতে? তাহলে এখন আপনার সেম অ্যামাউন্ট অফ কাজ করতে বেশি বল দরকার। প্রবলেম হচ্ছে যদি আপনি জাস্ট উপাংশ না চিন্তা করে র্যান্ডম জাস্ট এফ এর সাথে এস গুণ দেন, তাহলে যে দুইটা ঘটনা একবার সোজা একবার উপরের দিকে যে ধাক্কা দিচ্ছেন, দুইটার কারণে যে আলাদা আলাদা কাজ বা ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে সেটা আপনি কখনো গাণিতিক ভাবে বা ম্যাথমেটিক্যালি মেজার করতে পারতেন না। আপনি কিন্তু আপনার মতে এতদিন পর্যন্ত আপনারা যারা এই আইডিয়াটা পড়েন না, আপনারা কিন্তু এটাকেই জাস্ট হচ্ছে ক্যান্সার ধরে বসতেন। বাট আপনি এখন ফাইনালি বুঝতে পারছেন না, সোজা ধাক্কা দেওয়া আর উপরের দিকে ধাক্কা দেওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে। সেম অ্যামাউন্ট অফ আউটপুট পেতে গেলে হয়তো উপরে ধাক্কা দিতে আমাকে একটু বেশি বল প্রয়োগ করতে হবে। এই যে বেশি বল প্রয়োগ করতে হবে মানে কতটুকু প্রয়োগ করতে হবে সেটা আপনি অ্যাকুরেটলি মেজার করতে পারবেন যখন আপনি উপাংশের ধারণাকে নিয়ে আসবেন। বুঝতে পারছি কেন আমরা উপাংশ বা কম্পোনেন্টের আইডিয়াটাকে নিয়ে আসছি? সবার কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবার আই গেস এখন আইডিয়াটা ক্লিয়ার হওয়ার কথা। আর কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারবেন। সাউন্ড কি এখনো লো আসতেছে? আচ্ছা, সবার আই গেস এখন আইডিয়াটা ক্লিয়ার হওয়ার কথা। আর কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারবেন। এনিওয়ান, আর সাউন্ড কি এখনো লো শোনা যায়? হ্যালো হ্যালো, দেখি এদিক থেকে দিই তো। এবার কি সাউন্ড বেশি শুনতে পাচ্ছেন? এবার তো ঠিক আছে সাউন্ড। ওকে, সাউন্ড আই গেছে এবার ঠিক আছে, তাহলে আমরা আগায় যাই। আরেকবার বুঝাই দিব। আচ্ছা, আমি বললাম যে আমি হচ্ছে যে এই জায়গায় আমাদের যদি হচ্ছে যে ফোর্স প্রোভাইড করি তাহলে হচ্ছে যে 2 মিটার সরণ ঘটে, 2 মিটার সরণ ঘটার ব্লকটা এই জায়গায়, আবার এদিকে ফোর্স করলে এইদিকে সরণ ঘটে। সো দুই দিকে আমি দুইটা ঘটনাতে আমি সেম বল বা সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিলাম, বাট দুইটাতে সরণ বা ডিসপ্লেসমেন্ট কিন্তু আলাদা আলাদা ঘটেছে। প্রবলেম হচ্ছে আমরা যখন চিন্তা করি তখন আমরা ভাবি যে আচ্ছা মনে হয় দুইটাতে সেম ঘটনাই ঘটে, না, দুইটাতে কখনোই সেম ঘটনা ঘটে না। এখানে তুমি 2 মিটার সরণ ঘটাইতে যতটুকু বল প্রয়োগ করার কথা, এই জায়গায় যদি এই বরাবর 2 মিটার সরণ ঘটাতে চাও তার থেকে একটা ডিফারেন্ট অ্যামাউন্ট হচ্ছে বল প্রয়োগ করার কথা। বাট আমরা যখন হিসাব করি তখন আমরা চিন্তা করি আচ্ছা দুই জায়গায় মনে সেম ফোর্স হচ্ছে। অনলি ওয়েন উই কনসিডার যে আচ্ছা আমরা যেদিকে ফোর্স দিচ্ছি ওই দিক বরাবর সরণ কত বা ওই দিক বরাবর হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত, তখন আমরা আসলে অ্যাকুরেটলি মেজার করতে পারি বা আমরা হিসাবটা করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের শুধুমাত্র বল না, বলের দিকে সরণের যে উপাংশ আছে বা কন্ট্রিবিউশন আছে আমাদেরকে সেই জিনিসটা কনসিডার করতে হয়। সবাইকে এখন বুঝতে পারছি কেন আমরা এই জিনিসটা কনসিডার করি? আচ্ছা, সাউন্ড কিন্তু আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনারা কেন শুনতে পাচ্ছেন না? আমাদেরকে সেই জিনিসটা কনসিডার করতে হয়। সাউন্ড তো ক্লিয়ার বেশ। আচ্ছা, যদি সময় তাহলে আমরা আগাই সবাই।
হ্যালো, এবার কি ক্লিয়ার শোনা যায়? একটু আমাকে বলবেন। আপনারা বারবার বলছেন যে সাউন্ড নাকি ক্লিয়ার না। এবার ক্লিয়ার শোনা যায় সাউন্ড? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জানি না সাউন্ড তো ক্লিয়ারই শোনার কথা, জানি না। ওকে, তাহলে আমরা সবাই হচ্ছে যে কম্পোনেন্টের বেসিক আইডিয়াটা হচ্ছে, তাহলে আমরা একটু হচ্ছে যে এখন এই জায়গাটাতে হচ্ছে পরবর্তী অংশটা বোঝার চেষ্টা করি। পরবর্তী অংশ বোঝার জন্য হোয়াট উই আর গোনা বি ডুইং, আমরা এখন হচ্ছে একটা খুব বেসিক আইডিয়া এখান থেকে শিখবো। কি আইডিয়া শিখবো চলেন বুঝাই দেই। হ্যাঁ, আইডিয়া হচ্ছে এরকম। এবার আমরা শিখবো হচ্ছে তাহলে আসলে ওয়ার্ক বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি। ভাইয়া অ্যাকচুয়ালি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট? এফ এস। অ্যাকচুয়াল এটা হচ্ছে যে আমাদের ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা এফ এস কস থিটা। এখন তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে ভাইয়া এই জায়গায় থিটা জিনিসটা কি? থিটা হচ্ছে আমাদের লিখে ফেলেন, থিটা লিখে ফেলেন। থিটার পরিচয় হচ্ছে ফোর্স ও এস এর বা সরণের মধ্যবর্তী কোণ। আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস। এই হচ্ছে আমাদের ডাব্লিউ বা হচ্ছে ওয়ার্কের ব্যাখ্যা। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া এটা তো বুঝলাম, বাট এটা আসলে অ্যাকচুয়াল অর্থ কি? যদি আপনাকে আমি আরো ডেপথে বুঝাইতে চাই, আরো ইনডেপথে বুঝাইতে চাই, ইনডেপথ নট ফর এসএসসি, আরো ইনডেপথে বুঝাইতে চাই, অ্যাকচুয়ালি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস। এটা আপনারা পরবর্তীতে শিখবেন। এটাকে আমরা বলি হচ্ছে ডট গুণন। এটাকে আমরা কি বলি? ডট গুণন। এটা জাস্ট আমি আপনাদেরকে জানাই রাখতেছি, বাট এখন আপনাদেরকে এটা বুঝতে হবে না ডট গুণন। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে যদিও ফোর্স এবং হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বা বল এবং সরণ দুটোই হচ্ছে আমাদের ভেক্টর রাশি বা দুটোই হচ্ছে আমাদের ভেক্টর কম্পোনেন্ট, বাট এদিক দিয়ে আবার ডাব্লিউ হচ্ছে কি বা ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। আমাদের অনেকেরই এরকম কনফিউশন থাকে যে ভাইয়া দুইটা ভেক্টর রাশিকে গুণ করলাম, একটা স্কেলার রাশি কেন আসে? এটা আপনারা ইন্টারমিডিয়েটে গেলেই শুনবেন যে আসলে এই দুটোকে গুণ করার একটা স্পেশাল মেথড হচ্ছে ডট প্রোডাক্ট বা ডট গুণন। যখনই আমরা ডট গুণনটা করি তখন মূলত হচ্ছে যে আমরা এরকম একটা স্কেলার ভ্যালু পাই। সেটা একটা স্পেশাল কাইন্ড অফ হচ্ছে যে আমাদের বলতে পারেন গুণন, যে গুণন পদ্ধতিটা আমরা এখনো শিখি নাই, বাট এটা আমরা সামনে শিখবো। বাট এই অবজেক্টিভটা ইম্পর্টেন্ট যে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি বা ওয়ার্ক ইজ আ স্কেলার, মানে কি বলে এটাকে, স্কেলার কোয়ান্টিটি। এই হিসেবে যেন সবার মাথায় থাকে। আই গেস সবার যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে চলে আসেন আমরা পরের অংশটাতে চলে যাই। এখন হচ্ছে যে আমরা এটাতে পরবর্তী যে অংশটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া তাহলে এই যে ডাব্লিউ আর এফ এস কস থিটা আমরা শিখলাম, এটার অর্থ কি? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যদি আমরা এফ এস কস থিটা এটাকে আমরা একটু ভাঙতে চাই, ভাঙলে দেখা যাবে ফোর্সটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল বা যেটাকে আমরা বলি অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স। আর এস কস থিটাকে আমরা কি বলবো? এই এস কস থিটাটাকে আমরা বলবো হচ্ছে বলের দিকে সরণ। কি বলবো? বলের দিকে সরণ। বলের দিকে সরণের আসলে উপাংশ বলতে হবে, কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং ফোর্স, কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং ফোর্স। সবাই অবশ্যই নোট ডাউন করবেন। অনেকের একটা বাজে অভ্যাস আছে, লাইভ ক্লাস সুন্দর মতো দেখে মনে হয় সিনেমা নাটক দেখতেছে। এটা করেন না, এটা করলে আসলে আপনার কোনো লাভ নাই। ভালো জিনিস শিখলে একটু সুন্দর মতো নোট ডাউন করে রাখেন। আর যদি আপনার কাছে মনে এগুলো নতুন, যেমন আমি আমার একাডেমিক ব্যাচে এগুলো পড়াইছি, আমার একাডেমিকের বাচ্চাদের কাছে এটা নতুন লাগবে না। এখন তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া হাউ টু রিয়েলি মেজার ইট। চলেন আপনাকে আমি একটা সিম্পল হিসাব দেখাই। মনে করেন এটা হচ্ছে আপনার একটা ব্লক, এই হচ্ছে যে আপনার ব্লকটা এই জায়গায় চলে আসছে। আমি জাস্ট এটা একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। তাহলে আমি যখন এই বরাবর ফোর্স দিব, আমি ধরলাম এতটুকু হচ্ছে তার সরণ এস, আমি ধরলাম সে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে অলওয়েজ রিমেম্বার, আমি যদি এখন এটাকে একটু হচ্ছে যে এই দিক বরাবর নিয়ে আসি, মাথায় রাখবা হিসাব করার সময় একই বিন্দু থেকে উদ্ভূত হবে। কি বললাম? হিসাব করার সময় একই বিন্দু থেকে উদ্ভূত হবে, বা আমরা লিখতে পারি ভেক্টর কোয়ান্টিটিজ
vector quantities must be generating from a single point, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এটা জেনারেটেড হইতে হবে। সো আমি যদি এখন এটাকে একটু ভেঙে তোমাদের জন্য সাজাই, ম্যাথমেটিক্যাল পিকচার বলি এটাকে আমি, বা গাণিতিক ছবি বলি এটাকে, যে আমি ছবিটাকে এখন গাণিতিক ভাবে সাজাচ্ছি, তাহলে পেয়ে যাব এই হচ্ছে আমাদের সরণ এস, এই দিক বরাবর আমাদের ফোর্স। দেখো আমি ফোর্স এই দিক বরাবর দিচ্ছিলাম না, তাহলে এই দিকেই তো যাচ্ছে। সুবিধার জন্য আমি হিসাব করে নিচ্ছি ফোর্সটা এই বিন্দু থেকে হয়তো বা প্রডিউসড হয়েছে। কারণ তুমি চিন্তা করো, একটা ব্লককে এই বরাবর ঠেলা দাও আর ব্লককে এই বরাবর দড়ি দিয়ে টানা, একই জিনিস কিন্তু বোঝায়, কোনো ডিফারেন্স নাই। আমাকে যদি কেউ পিছন থেকে ধাক্কা দেয় 5 নিউটন ফোর্স, আর কেউ যদি আমার কলার ধরে 5 নিউটন ফোর্সে টান দেয়, আমি কিন্তু ওই দিকেই যাব, একই অ্যামাউন্ট অফ ডিস্টেন্সই কভার করবো, বা একই সমপরিমাণ দূরত্বই কভার করবো। আমার জন্য আসলে জিনিসটা সেম। আমি তাহলে বলতে পারি এটা হচ্ছে ফোর্স। এখন দেখেন তো বাবা, মাঝখানে অ্যাঙ্গেল ছিল থেটা, তাহলে আমার এই জায়গায় কি আসবে? কিছুই না, W আসবে F S cos থিটা। অর্থাৎ এখানে যে থিটার ভ্যালুটা আছে সেই থিটাটা আমি এখানে সুন্দর মতো বসাই দিব, তাহলে আমারটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে যে বুঝলাম যে আসলে আমাদের জিনিসটা কি। এখন আমি যদি আপনাদের কাউকে প্রশ্ন করি যে ভাইয়া তাহলে বল এবং কাজের মধ্যে আসলে ফিজিক্সের সম্পর্কটা কি, কে বলতে পারবেন আমাকে কমেন্টে? মানে বল আর কাজের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, কে বলতে পারবেন? এনিওয়ান? কে বলতে পারবেন বলেন? কে বলতে পারবেন যে বল আর কাজের মধ্যে একটা সুন্দর যে সম্পর্ক আছে, সেটা মানে কি? হোয়াট ডাজ ইট ডু? আচ্ছা, যদি কেউ বলতে না পারেন তাহলে আসলে আমি আপনাকে একটু ব্যাখ্যা দিয়ে দিই। লেখেন, এখানে শুধুমাত্র লিখে ফেলেন, এই জায়গাটা লেখেন। বল মূলত কি করে? বল মূলত হচ্ছে যে মানে কাজ বলের প্রভাব মাপে। একটা বলের কারণে কি কি হইতে পারে সেটা প্রভাবটাকে মাপা যায় হচ্ছে কাজের মাধ্যমে। আমরা বলতে পারি ওয়ার্ক measures the impact of force, measures the impact of force। মূলত কি করে? সে হচ্ছে যে একটা আমাদের বলের হচ্ছে যে প্রভাব মাপতেছে। কারো কনফিউশন আছে এতটুকু নিয়ে? এনিওয়ান? বল বাড়লে কাজ বাড়ে, দ্যাটস অবভিয়াস, বল বাড়লেই কাজ বাড়বে। জাস্ট আরেকটা আইডিয়া যে বলের সাথে আসলে এটা একটা এরকম সম্পর্ক আছে। ক্লিয়ার? কার কনফিউশন আছে? ওকে, কারো যদি কনফিউশন না থাকে তাহলে চলেন আমরা হচ্ছে যে পরবর্তী অংশটাতে চলে যাই। আমাদের যদি এতটুকু হয় তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। সো আমাদের মোটামুটি এতটুকু ডান হয়েছে। এতটুকু ডান হইলে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। সবাই লিখে ফেলেন। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভাই কাজ কখন শূন্য হবে? এটা একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এন্ড আই হোপ আপনাদের এখন এই জিনিসটা ভালো লাগবে করতে। দেখেন, সো আমরা বললাম কাজ কখন শূন্য হবে, এটা একটা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন বলতে পারেন, বিকজ এই কোয়েশ্চেনটা বারবার হচ্ছে বিভিন্ন অবজেক্টিভেও আসে। সো আমরা একটু দেখি কাজ কখন শূন্য হবে, এটার অর্থটা কি, বা হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক। আসেন, সো আমরা জানি W ইজ ইকুয়াল টু Fs cos থিটা। এতদিন পর্যন্ত আমরা জানতাম জাস্ট Fs, আজকে থেকে আমরা নতুন ভাবে শিখলাম যে W মানে হচ্ছে আসলে ভাইয়া Fs cos থিটা। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে ভাই আসলে যদি Fs cos থিটা হয় তাহলে আসলে এটার অর্থটা কি? লেটস আন্ডারস্ট্যান্ড এটার অর্থটা কোন জায়গায় যাচ্ছে। সেটাকে বোঝার জন্য আমরা লিখবো, দেখেন এই জায়গায় তিনটা জিনিস হতে পারে। এক, ফোর্স জিরো, অর্থাৎ বল প্রয়োগ হয় নাই, বল প্রয়োগ হয়নি। কারণ যদি ফোর্স জিরো হয় তাহলে সমস্যা, যে ভাই বল প্রয়োগই হয় নাই। এটা আমাদের একটা এক্সাম্পল হতে পারে যে বলটা আমি প্রয়োগই করতে পারি না, নো ফোর্স অ্যাপ্লাইড, নো ফোর্স অ্যাপ্লাইড। ভাইয়া নাম্বার 2 is equal to 0, সরণ নেই, আমরা বলতে পারি নো ডিসপ্লেসমেন্ট। ওকে, নাম্বার 3 দেখেন, মানে বল প্রয়োগ করছে, সরণ হচ্ছে না। আর নাম্বার 2 আমরা আরেকটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে থেটা নিয়ে।
যে ভাই আমাদের যে থেটাটা আছে সেই থেটাটাই হচ্ছে যে আমরা এখানে পাচ্ছি না। মানে কি? হ্যালো, আমি বুঝলাম না, বারবার বলতেছে সাউন্ড নাই সাউন্ড নাই, এই একটা ছেলে বারবার বলছে সাউন্ড নাই, আমি তো বাকি কারোর কাছ থেকে শুনতে পাচ্ছি না যে সাউন্ড নেই, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছে আসলে। কাহিনীটা কি? সাউন্ড কি আসলে কম নাকি সাউন্ড ওকে? একটু বলেন তো কেউ, মানে সাউন্ড বারবার কমপ্লেন করতেছে, আমি বুঝতেছি না, এই একটা ছেলে বারবার কমপ্লেন করতেছে, আমি তো ওরই মাইকের সমস্যা না আমার মাইকের সমস্যা, আমি তো আবার রিভিউ ঠিকই দেখতে পাচ্ছি সবকিছু ওকে আছে, একটু জানেন তো কমেন্টে। আচ্ছা, আর আমরা এখানে জানি cos থিটার ভ্যালুটা 0 হতে হবে। এখন cos থিটার ভ্যালু যদি 0 হয় এটা মানে কি? থিটার ভ্যালুটা মানে cos থিটার ভ্যালু কখন 0 হবে? যখন আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু, বুঝছি আসলে হচ্ছে সাউন্ড আছে এই কয়েকটা আমার জন্য গেলে বারবার একই কথা বলতেছি। এবার ক্লিয়ার শোনা যায়? এখন কি সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, বারবার বলতেছেন সাউন্ড নাই, আমি প্রিটি কনফিউজ আসলে কি হচ্ছে, দাঁড়ান আমি লাইভটা ঠিক করে দিচ্ছি। বারবার বলছেন তো সাউন্ড নাই। দেখি এবার তো সব ঠিক আসবে আশা করি। না না, আমি পুরা হচ্ছে যে সাউন্ডের ইয়াই চেঞ্জ করে দিচ্ছি, এক সেকেন্ড। এবার দেখেন এবার কি মাইক ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক মতো শুনতে পান কিনা। হ্যাঁ এবার দেখেন, এবার সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা এবার জানাবো। এবার এই মাইক টাইক সব ঠিকই করছে। এবার দেখেন এবার কি মাইক ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক মতো শুনতে পান কিনা। মাইকে প্রবলেম, মাইক তো আমার এটা একদম মানে ভালো মাইক। ওকে, তাহলে দেখেন থিটা ইজ ইকুয়াল টু এবার আসে হচ্ছে যে 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি আসে তাহলে দেখেন থিটা আমার 90 ডিগ্রি, অর্থাৎ যদি আমার এটা বলতে পারি বল ও সরণ পরস্পর লম্ব হয়, if force and এবার দেখেন সব ঠিক আছে কিনা। হ্যালো, এবার ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, যদি আমাদের এইটা হয় তাহলে আমরা মোটামুটি আগে বুঝতে পারছি। দেখেন কারণ এই সাইডে বেশি আসে কেন, দেখেন এবার কি হচ্ছে, এবার আগে ঠিক আছে তাই তো। ওকে, যদি সবাই এবার ক্লিয়ার হইতে থাকে সাউন্ড, তাহলে আমরা আগাই। বুঝলাম না, সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না, আমি মাইক আরো সাউন্ড আগের মতোই আবার লো হয়ে গেছে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হইতে থাকে সাউন্ড, তাহলে আমরা আগাই। বুঝলাম না, সাউন্ডে তো প্রবলেম হওয়ার কথা না, আমি মাইক আরো সাউন্ড আগের মতো। আচ্ছা ওয়েট, আমি সাউন্ড নিয়ে আসতেছি এক সেকেন্ড, আমি জাস্ট মাইকটা চেঞ্জ করে দিই এক মিনিট। সাউন্ডের তো কোনো প্রবলেমই অবস্থা
হ্যালো, এবার বলেন ক্লিয়ার কিনা। এবার আমি মাইকে চেঞ্জ করে ফেলছি, এবার প্রবলেম হওয়ার কথা দেখি। আমি জানি না ভাই, আমি তো ক্লিয়ার শুনতে পাই, ওরা কেন ক্লিয়ার শুনতে পাই না আমার এখনো মাথায় ঢুকতেছে না। ইটস আ ভেরি উইয়ার্ড থিং দ্যাট আই ফার্স্ট টাইম ফেসড। আমি জানি না ভাই, আমি তো ক্লিয়ার শুনতে পাই, ওরা কেন ক্লিয়ার শুনতে পাই না। আচ্ছা, মাইকে চেঞ্জ করে ফেলছি, এবার প্রবলেম হওয়ার চান্সই নেই। ওকে, আমরা আগে তাহলে হচ্ছে এতটুকু ডান হয়েছে। এখন আসেন ধনাত্মক ঋণাত্মক কাজের হচ্ছে আইডিয়া। আচ্ছা, মাইকে চেঞ্জ করে ফেলছি। দেখেন আমরা হচ্ছে যে এবার চেক করতেছি ধনাত্মক ঋণাত্মক কাজ, অর্থাৎ হচ্ছে যে আমাদের পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ক আসলে কি। তো ধনাত্মক আর ঋণাত্মক কাজের হচ্ছে যে কনসেপ্টটা তার কিভাবে দাঁড়ায় আসলে আমরা সেটা বোঝার চেষ্টা করব সবাই। তার আগে আমি হচ্ছে যে এই মাইকের ঝামেলার জন্য এই টপিকটা স্কিপ করে ফেলছি। তো আমরা বলছিলাম যে আসলে কাজ শূন্য হওয়ার ক্ষেত্রে আমরা বলেছি যদি বল আর সরণের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে আমাদের এখানে 0 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে যে মানে অ্যাঙ্গেল যদি হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানে পরস্পর লম্ব হওয়ার কথা। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এরকম একটা এক্সাম্পল কি হতে পারে। চলো আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। সো এরকম একটা খুব ক্লাসিক এক্সাম্পল হচ্ছে, মনে করেন যদি আমাদের কোনো একটা হচ্ছে এরকম বস্তু আমরা ঘুরাইতে থাকি, আমরা এরকম ঘুরাইতে থাকি, তাহলে এই যখন আমরা বস্তুটাকে ঘুরাচ্ছি, মনে করেন আমরা এই বরাবর ঘুরাইলাম, বস্তুটা আমরা এই বরাবর ঘুরাচ্ছি, তাহলে দেখেন আমরা জানি বস্তুটা সরণ এই বরাবর, আর বস্তুটার একটা কেন্দ্রমুখী বল আছে এই বরাবর, তাই না? ফোর্স একটা কেন্দ্রমুখী বল আছে, একটা কেন্দ্র বিমুখী বল আছে, আপনি যেভাবে জিনিসটাকে চিন্তা করেন না কেন। তাহলে ফোর্সটা ভিতরের দিকে আর হচ্ছে যে সরণটা ওই দিক বরাবর। আমরা জানি আমাদের যে কোনো হচ্ছে যে ব্যাসার্ধ বা রেডিয়াস এবং যে স্পর্শক বা ট্যানজেন্ট থাকে তাদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আমরা সবাই এই কথাটা জানি। যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এই জায়গায় যে অবশ্যই W ইজ ইকুয়াল টু এই জায়গায় F S cos 90 ডিগ্রি তথা 0 আসবে। এইভাবে বল এবং হচ্ছে যে যদি আমাদের সরণ দুটোই থাকে স্টিল আমাদের কাজের মান 0 আসতে পারে। বুঝতে পারছি? যদি বল এবং হচ্ছে যে সরণ দুটোই থাকে স্টিল আমাদের কাজ মানে দিন শেষে 0 আসার একটা ভালো পসিবিলিটি আছে। এখন আমরা যদি এতটুকু বুঝতে পারি, আমরা চলে যাব পরবর্তী টপিকে, যে ধনাত্মক আর ঋণাত্মক কাজ বা পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ক আসলে বের করে কিভাবে। এটা বের করার জন্য আগে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা একটু চিন্তা করি। দেখেন তো, আমরা সবাই জানি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তাই না? অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি বা টেক কেয়ার অনেকে বলে। অর্থাৎ এই জায়গায় সবগুলাই পজিটিভ, এখানে সাইন আর কস হচ্ছে পজিটিভ, এই জায়গায় হচ্ছে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, আর এখানে কস আর সেক হচ্ছে পজিটিভ। তাহলে আমরা বলতে পারি কস আর সেকের যদি পজিটিভ কথা চিন্তা করি, তাহলে এই দুইটা জায়গায় শুধুমাত্র কস থিটা হচ্ছে যে আমাদেরকে কি দিবে? পজিটিভ ভ্যালু দিবে। এখন এই যে আমাদের নলেজটা আমরা নিলাম, এই নলেজটা এখন আমরা ফার্দার হচ্ছে যে ইউটিলাইজ করবো। লেটস আন্ডারস্ট্যান্ড কিভাবে আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি। এটাকে ইউটিলাইজ করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এরকম ভাবে কাজ করা যায়। দেখেন আমরা এখন এই জায়গায় তাহলে হচ্ছে কয়েকটা সিনারিও দেখি। দেখেন যদি আমাকে আপনারা এখন বলবেন 0 ডিগ্রি থেকে যদি থিটার মানটা 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে আমার কস থিটার ভ্যালুটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? কি মনে হয় আপনারাই বলেন। 0 ডিগ্রি থেকে যদি আমাদের হচ্ছে যে ইয়া হয়, তাহলে আমাদের কি হবে? ও সাইন আর কোসেক হবে না, ভুলে সেক লিখে রাখছি, কস লিখে রাখছি, সরি। হ্যাঁ বলেন, তাহলে হচ্ছে যে আমাদের 0 ডিগ্রি থেকে হচ্ছে যে 90 ডিগ্রির মধ্যে এটা কত হবে? কস থিটার মানটা পজিটিভ, রাইট? এটা হচ্ছে পজিটিভ আসতেছে। আবার চিন্তা করেন যদি নাম্বার 2 কেস থিটার মানটা মনে করেন হচ্ছে যে আমাদের এখন 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, তাহলে cos থিটার ভ্যালুটা কি আসবে? সেটা চলে আসবে আমাদের এখানে, বুঝতেই পারছি কোন কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টে, অর্থাৎ নেগেটিভ। এখন চিন্তা করেন 3 নাম্বার কেস যদি 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে আসে, তাহলে আমাদের cos থিটার মানটা কি আসবে? এগেন নেগেটিভই আসবে। আর যদি আমাদের নাম্বার 4 কেস দেখি, অর্থাৎ 270 ডিগ্রি থেকে সেটা সামহাউ 360 ডিগ্রিতে চলে আসলো, তাহলে cos থিটার মানটা এগেন চলে আসবে পজিটিভ। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এই জায়গায়, এই 4 জায়গার মধ্যে এই জায়গায় ওয়ার্ক পজিটিভ,
এই জায়গায় ওয়ার্কটা নেগেটিভ বা কাজটা নেগেটিভ, এখানে কাজটা নেগেটিভ, এখানে আবার কাজটা পজিটিভ। অর্থাৎ আমরা কোন অ্যামাউন্ট অফ থিটা পেলে কাজটা কেমন হবে তার একটা খুব সুন্দর হচ্ছে এখান থেকে আইডিয়া পেয়ে গেলাম। বাট এই জায়গায় একটা খুব ঝামেলা আছে, একটা স্মল ঝামেলা আছে। স্মল ঝামেলা হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে আমাদের 180 ডিগ্রি থেকে 270 আর 270 থেকে 360, এই দুইটা কেস এক্সিস্টই করে না, ডাজন্ট এক্সিস্ট। এটা অ্যাপ্লিকেবলই না। এই দুইটা কেস উপরে যে দুটা, শুধুমাত্র তারাই এক্সিস্ট করে। হোয়াট ডাজ ইট মিন? শুধুমাত্র তারাই এক্সিস্ট করে মানে হচ্ছে বাকি দুইটা কেস আসলে আমরা কখনো বাস্তব জীবনে দেখতেই পাবো না। কারণ আপনারা বলতে পারেন ভাইয়া এটা কেমন কথা, সেটা তো আমরা জানি এরকম 360 ডিগ্রির মধ্যে হইতেই পারে। ওয়েল, হবে না। এটা কারণ হচ্ছে, চিন্তা করেন, ওয়াই, আমরা একটু বুঝার চেষ্টা করি। ওয়াই 3 and 4 not applicable. দেখেন কেন আমাদের 3 আর 4 হচ্ছে অ্যাপ্লিকেবল হবে না। 3 আর 4 অ্যাপ্লিকেবল হবে না এই কারণে, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে সরণ। একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে আমাদের θ1 আর এটা হচ্ছে আমাদের θ2। দেখেন এখন আমরা এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা আছে, আমরা চাইলে সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেলটাও নিতে পারি, স্থূল কোণ বা বড় অ্যাঙ্গেলটাকেও নিতে পারি। কোনটা নিব? জেনারেলি হিসাব করার সময় অলওয়েজ আমাদের ছোট অ্যাঙ্গেলটা নিতে হয়। এটাকে আমরা ধরি হচ্ছে অ্যাপ্লিকেবল বা ভ্যালিড। এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা কিন্তু ইনভ্যালিড, এটাকে আমরা ধরি না। অর্থাৎ অলওয়েজ আমাদেরকে ছোট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে। যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা অলওয়েজ ছোট হবে, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি অলওয়েজ ছোট হয় তাহলে সেটা 180 ডিগ্রি থেকে কমই হবে, 180 ডিগ্রি থেকে বেশি হওয়ার চান্স নাই। তাই বললাম মধ্যবর্তী অ্যাঙ্গেল সর্বদা ছোট। অ্যাঙ্গেল in between is always small. বাস, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে কাজটা ডান। কারো কি অতটুকু বুঝতে সমস্যা আছে? থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো ধরনের কনফিউশন আই গেস নাই। ওকে, এতটুকু যদি কনফিউশন না থাকে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। সবাই যদি এতটুকু বুঝতে পারি, এখন আমরা হচ্ছে যে ধনাত্মক ও ঋণাত্মক কাজের পরবর্তী একটা অ্যাসপেক্ট হচ্ছে যে বোঝার চেষ্টা করব। চলেন আমরা সেটা পরবর্তী অ্যাসপেক্টটা বোঝার চেষ্টা করি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক কাজের হচ্ছে এক্সাম্পল বলতে পারি। চলেন আমরা এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। দেখেন, এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক। হ্যাঁ, ডিসকাউন্টের ব্যাপারে বলে ফেলেছি। ডিসকাউন্টের ব্যাপারে হচ্ছে যে আপনাদের এখন এই কোর্সটা হচ্ছে যে ফ্ল্যাট 1300 টাকা আপনারা নিতে পারবেন, ডিসকাউন্টের ব্যাপারে বলা আছে। আপনি পেজে ইনবক্স করলে আপনাকে বলে দেবে, সমস্যা নেই। ওকে, এখন আসেন, আমাদের এই জায়গায় বলা হচ্ছে যে থিটার মানটা যদি এখন হচ্ছে পজিটিভ ওয়ার্ক কখন হবে, যখন আমরা বলতে পারি সেটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, তখন আমরা বলতে পারি সেটা পজিটিভ হবে। বুঝাই যাচ্ছে। তাহলে একটা খুব ইজি এক্সাম্পল হচ্ছে, মনে করেন এই হচ্ছে আমাদের একটা ইনক্লাইন সারফেস, এখানে একটা ব্লক রাখা আছে, আপনি তাকে ফোর্স প্রোভাইড করেছেন, ফোর্সের কারণে ব্লকটা সুন্দর মতো এই দিক বরাবর উঠে এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে তার মানে বলতে পারেন হচ্ছে এস। তাহলে হিসাব করলে আমি জানি ফোর্সটাকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমাকে উৎপন্ন হচ্ছে বা প্রডিউসড হচ্ছে এমন চিন্তা করতে হবে। এই জন্য আমি ফোর্সটাকে এই বরাবর চিন্তা করলাম। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের থিটা। থিটাটা হচ্ছে যে দেখা যাচ্ছে 90 ডিগ্রি থেকে কম, সেটা একটা ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল। আমাদের আরেকটা এক্সাম্পল আছে যেটা আপনাদের বইয়েও দেওয়া আছে, সেটা হচ্ছে ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল। নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল যদি আমরা চাই তাহলে এটা একটা খুব সুন্দর এক্সাম্পল। আমি জানি আপনারা এই জিনিসটা মেজরিটি কেসেসে আছে যে আপনারা যে দুইটা এক্সাম্পলই পড়ছেন। আমি আজকে আপনাদেরকে একটা ভিন্ন এক্সাম্পল দেবো, যেটা গেলা বি ফান। ঠিক আছে, দেখেন এক্সাম্পলটা সবাই হয়তো পড়েন না, আগে পড়ে। মনে করেন আপনার কাছে এরকম করে একটা জিনিস দেওয়া আছে, এখানে একটা রোলার দেওয়া আছে। আপনি কি করলেন, রোলার বরাবর এই দিক বরাবর আপনি ফোর্স প্রোভাইড করছেন। ঠিক আছে, এই দিক বরাবর আপনি ফোর্স প্রোভাইড করছেন এটাকে টেনে, আর এই রোলারটাকে ঘুরায় এই বরাবর আরেকটা রোলার দিয়ে
একটা ব্লক এই দিক বরাবর টানা হচ্ছে। তাহলে হিসাব করে দেখেন, আপনি যখন ফোর্স দিচ্ছেন এই বরাবর, এই দিক বরাবর, তখন এই দিক বরাবর একটা সরণ দিয়ে উপরে উঠে আসছে, কারণ একটা রোলার দিয়ে ঠেলে ঠেলে ওইদিকে যাচ্ছে। তাহলে হিসাব নিকাশ করলে এখানে যে থিটা অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে, আপনি যদি এটাকে একটু ম্যাথমেটিক্যালি চিত্রটাকে চিন্তা করেন, তাহলে ফোর্স এদিকে বা বল এদিকে, সরণ বা ডিসপ্লেসমেন্ট এদিকে। তাহলে আমাকে বলেন মাঝখানে অ্যাঙ্গেলটা কি আসবে? থিটা। এখন এই যে মাঝখানে অ্যাঙ্গেল থিটাটা আছে, থিটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু দেখেন 180 ডিগ্রি থেকে ছোট। এইভাবে আমরা একটা খুব সুন্দর ডিফারেন্ট টাইপ অফ নেগেটিভ মানে ওয়ার্কের হচ্ছে এক্সাম্পল পেয়ে গেলাম, যেটা আমাদের এতদিন হয়তো আমরা সবাই শিখি নাই। একটু আমাকে কমেন্টে বলেন কার কার কাছে এক্সাম্পলটা আজকে নতুন ছিল। বাট ঋণাত্মক কাজের শুধুমাত্র একটা এক্সাম্পলই আছে তা না, ঋণাত্মক কাজের এক্সাম্পলের অভাব নাই। আপনাদের বইয়ে সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল দেওয়া আছে, হয়তো বা আপনারা বলতে পারেন ঘর্ষণ বল বা ফ্রিকশন বল, বাট এটা আমাদের এক্সাম্পল 1 গেল ঋণাত্মক কাজে। আমরা আজকে ঋণাত্মক কাজের আরেকটা এক্সাম্পল দেখবো, চলো দেখে ফেলি এক্সাম্পল 2। ঠিক আছে, এক্সাম্পল 2 দেখবো। এখন এক্সাম্পল 2 কেন, এক্সাম্পল 2 কিভাবে কাজ করবে, চলুন আমরা সেটা একটু দেখে নিই। তো এক্সাম্পল 2 এর জন্য আপনারা এই এক্সাম্পলটা হয়তো সবাই পড়েন নাই, একটু লিখে ফেলেন। সমদ্রুতিতে বস্তু উপরে বা নিচে নামানো। সমদ্রুতিতে বস্তু উপরে বা নিচে নামানো, আমরা বলতে পারি পিকিং আপ or down at uniform velocity. এটা একটা খুব ক্লাসিক এক্সাম্পল। ক্লাসিক এক্সাম্পলটা কি দেখেন, খুব সিম্পল। মনে করেন এই হচ্ছে আমাদের একটা বস্তু, আমি এখানে আমার হাতটা চিন্তা করলাম, আমার হাতে দেখো আমার আঁকা অনেক সুন্দর। হ্যাঁ, কেউ যদি আমার আঁকা নিয়ে পচাইছে কমেন্ট বক্সে, আমি একদম মানে ফেসবুকের ভিতরে ঢুকে মাইক দিব, কেউ আমাকে কমেন্ট দিয়ে এটা নিয়ে পচাবে না, ঠিক আছে? ঋণাত্মক ওয়ার্কের থিটাটা একবার বুঝাইতে বুঝছো? হ্যাঁ, কিছুই না, থিটাটা যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেটা ঋণাত্মক আসবে। কারণ দেখেন কজ মনে করেন 120 ডিগ্রি, কত মাইনাস ভ্যালু আসে না, তখন আপনার কাজটা বা ওয়ার্কটা ঋণাত্মক আসবে। দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, আসেন তাহলে এখানে মনে করেন আমার একটা ব্লক হাতে রাখা আছে, এটা হাতই বা কেউ হচ্ছে উল্টাপাল্টা লেগেছে বললাম, একটা হাত। এখন হাতের মধ্যে আমি যখন ব্লকটাকে রেখেছি, ব্লকটাকে রাখার পরে এই ব্লকটা মনে করেন আমি ফার্স্ট কেসে আমি মনে করেন উপরের দিকে উঠাচ্ছি, এবং সেটা সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে উঠতেছে। চিন্তা করেন আমার এই কলমটার কথা, কলমটা দিয়ে আপনারা ভালো এক্সাম্পল পাবেন। কলমটা যখন উপরের দিকে উঠতেছে, হ্যাঁ আবার বললাম, কলমটা যখন এরকম উপরের দিকে উঠতেছে, তখন খেয়াল করে দেখেন কি হয়। কলমটা নিচ থেকে উপরে উঠার সময় আমি হয়তো দেখেন এই কলমটা কিন্তু নিচের দিকে একটা কি আছে, অভিকর্ষজ ত্বরণ বা আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। তাহলে আমি বলতে পারি এই জায়গায় যে একটা নিচের দিকে ডাব্লিউ বা এমজি অ্যামাউন্ট অফ ফোর্স আছে বা বল আছে, আর আমি চাচ্ছি যে এটা যেন সমদ্রুতিতে উপরে ওঠে বা ইউনিফর্ম ভেলোসিটিতে ওঠে। এখন চিন্তা করেন একটা বস্তু যদি ত্বরণে নামতে চায়, তাহলে আমার ওকে স্থির রাখার জন্য কি করতে হয়, সিমিলার অ্যামাউন্ট অফ ফোর্স উপরের দিকে দিতে হয়। একটা বস্তু সাম্যাবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে আছে, এটা মানে কি, ও যে ফোর্সে নামতে চায় আমি সেম ফোর্সে ওকে উপরের দিকে দিচ্ছি, এবং তাই এর মানে হচ্ছে আমার অবশ্যই উপরের দিকে একটা ফোর্স দিতে হচ্ছে, যেটা কিনা অবশ্যই এটা সমান। এখন আপনি চিন্তা করেন এমজি এদিকে, ফোর্সটা উপরের দিকে, এখন আমি এটাকে উপরের দিকে উঠাচ্ছি। উপরের দিকে উঠানো মানে কি, উপরের দিকে উঠানো মানে হচ্ছে কলমটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতেছে, তাহলে আমার হাত দিয়ে উপরের দিকে একটা ফোর্স দেওয়া লাগতেছে, আর হচ্ছে যে আমার মানে সরণটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। তাই বললাম যে প্রথমে আমি উপরে উঠাচ্ছি, উপরে আপওয়ার্ডস। আপওয়ার্ডস হলে একটু চিন্তা করেন, এটা আমার হাত, হাত দ্বারা আমি ফোর্স দিচ্ছি উপরে, এমজি নিচের দিকে যেটা হচ্ছে ওজন বা ওয়েট। আর আমাকে একটু কেউ কষ্ট করে বলতে পারবেন যে ভাইয়া তাহলে আমার সরণটা কোন দিকে, কলমটা যদি উপরের দিকে যায় তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ এস হচ্ছে উপরের দিকে। এখন দেখেন যদি আমি হাতের কথা চিন্তা করি, হাত দ্বারা কৃত কাজ, এইখানে যদি আমি ডাব্লিউ চিন্তা করি তাহলে বল এবং সরণ একই দিকে,
তাহলে হাত দ্বারা কৃত কাজ কিন্তু পজিটিভ। কিন্তু আমি যদি চিন্তা করি ওজন দ্বারা কৃত কাজ কত, কারণ ওজনও তো আছে, তখন কিন্তু দেখেন এই জায়গায় আমাদের ওজন দ্বারা কৃত কাজটা আসবে নেগেটিভ, কারণ ওজন যেদিকে সরল তার উপরে মানে উল্টা দিকে হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা এক্সাম্পল। বাট এখানে আরেকটা সুন্দর হচ্ছে যে জিনিস আসতে পারে যে ভাইয়া আমি এই জায়গায় দিয়ে দেখাই, এই হচ্ছে আমাদের হাতের, এখন মনে করি যদি আমি নিচের দিকে নামাই, নিচে বা ডাউনওয়ার্ডস, নিচে বা ডাউনওয়ার্ডস, তাহলে বাচ্চারা দেখেন ডাউনওয়ার্ডস চিন্তা করলে আমাদের হাত বা হ্যান্ড, এবার জিনিসটাকে এইভাবে নামানো হচ্ছে। আর আপনার কাছে মনে যাবেন তাদের হাত মনে নিচের দিকে যাচ্ছে, হাত নিচের দিকে ফোর্স দিচ্ছে না। সমবেগে নামানো মানে ও যত ত্বরণে নামতো বা এক্সিলারেশন নামতো সেই ত্বরণটাকে আমি নেগেট করার জন্য উপরের দিকে ফোর্স দিছি, কিন্তু এটা একটা সমবেগে নামতেছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে নামতেছে। ত্বরণ হইলে আমার হাতটাকে একটা ত্বরণ দিতে হইতো, বাট আমি কিন্তু উপরের দিকে কনসিস্টেন্টলি ফোর্স দিচ্ছি। তাহলে আমি উপরের দিকে ফোর্স দিচ্ছি, এমজি এবার নিচের দিকে এগেন, কিন্তু এবার আমার যে সরণটা আছে অর্থাৎ এস, সেটাও নিচের দিকে। তাইলে এবার আমার হাত দ্বারা কৃত কাজ দেখেন, হাত যেদিকে সরণ তার উল্টা দিকে, তাহলে এবার হাত দ্বারা কৃত কাজটা কি হবে? নেগেটিভ। কিন্তু এইবার আমার এমজি দ্বারা যে কৃত কাজ সেটা কিন্তু পজিটিভ। অর্থাৎ কার দ্বারা কৃত কাজ বলা হচ্ছে বা ওয়ার্ক ডিউ টু হুম, এটা আমাদেরকে অবশ্যই হচ্ছে যে বুঝতে হবে যে কোন বল দ্বারা কৃত কাজের কথা বলা হচ্ছে। এখন আমাকে বলেন কারো কি এই পার্টটা নিয়ে বা এই অংশটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার করব, কোনো সমস্যা নেই। সবাই ক্লিয়ার এতটুকু? ওকে, সবাই এতটুকু ডান। সবাই এতটুকু ডান হইলে আমরা পরবর্তী অংশে চলে যাব। আমাদের মোটামুটি এই কি কি হবে না হবে সেটার একটা ডিটেইল আলোচনা আমরা এখানে পেয়ে গেছি। এখন চলে আসেন, আমরা চলে যাব ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্সে। ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্সে যদি এখন আমরা অ্যানালিসিসটা করার চেষ্টা করি, আসলে ফ্রিকশন ফোর্স কিভাবে কাজ করে, তাহলে সেটাকে আমরা এখন একটা ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখন ফ্রিকশন ফোর্সের ব্যাখ্যা বুঝি। ফ্রিকশন ফোর্সে যদি আমরা চিন্তা করি যে আসলে ফ্রিকশন ফোর্সে কি হয় না হয়, তাহলে আমরা একটা ভালো জিনিস এখান থেকে বুঝতে পারি। চলো, তো হোয়াট ইজ ফ্রিকশন বা ফ্রিকশন এখানে কি কাজ করে? ফ্রিকশন ফোর্সের আগে আমরা জানি যে আসলে কি করে। এটা হচ্ছে আমাদের মনে করেন একটা ব্লক, এই ব্লকটাকে আমরা এই বরাবর রেখেছি, আমরা এখন এই দিক বরাবর ফোর্স দিলাম, এই দিক বরাবর ফোর্স দিচ্ছি। আমরা জানি ঘর্ষণ বল সর্বদা প্রযুক্ত বলে বা অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট দিকে কাজ করে এবং সেটা তল বরাবর কাজ করবে। তাহলে সরণ এদিকে, যদি সরণ দিকে হচ্ছে, বাট ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল কিন্তু বিপরীত দিকে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। এখন আমাকে বলেন বাচ্চারা, তাহলে আমরা যদি জিনিসটাকে একটু সিম্পলি ড্র করার চেষ্টা করি, ফ্রিকশন ফোর্স এদিকে, সরণটা এই দিকে, তাহলে কি পরস্পর বিপরীতমুখী না? যদি আমি থেটাও চিন্তা করি, থেটা হিসেবে এটা 180 ডিগ্রি, তাহলে আমি যদি ম্যাথমেটিক্যালিও বসাই W is equal to FR into S into cos theta, তাহলে আসে FR into S into cos 180 ডিগ্রি। আমরা জানি cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে FR into S অর্থাৎ W এর মানটা নেগেটিভ আসতেছে। এই যে আমরা W মানের নেগেটিভ পাইলাম, এটার অর্থ কি? মানে হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক, বা আমরা বলতে পারি ফ্রিকশন ফোর্স always provides negative work। ঠিক আছে, তাহলে আমাদের সুন্দর মতো ফ্রিকশন ফোর্সের একটা ভালো হচ্ছে যে কনসেপ্ট আমরা বুঝে ফেলতে পারলাম যে ফ্রিকশন ফোর্স কি, কিভাবে কাজ করে, হোয়াট নট। কারো কি এতটুকু নিয়ে কোনো ধরনের কনফিউশন আছে ফ্রিকশন ফোর্স নিয়ে, বা হচ্ছে এটা কি বোঝায় না বোঝায়? এনিওয়ান থাকলে বলে ফেলেন। আচ্ছা, কারো কোনো ধরনের কনফিউশন নাই,
তাহলে চলেন আমরা হচ্ছে যে ব্যাখ্যায় চলে যাই যে আসলে ফ্রিকশন ফোর্স কিভাবে কি কাজ করবে। ওকে, সবার যদি ডান থাকে তাহলে আমরা আগাই। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছিলেন ক্লাসটা কি রেকর্ডেড পাবেন কিনা। হ্যাঁ ভাই, ক্লাসটা অবশ্যই আপনি রেকর্ডেড পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা আগাইলাম। তাইলে আমাদের যদি এতটুকু কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এখন একটা ম্যাথে চলে যাই। চলেন, আমরা একটু ম্যাথ করা দরকার, তাই না? এই জায়গায় দেখবেন কিছু ম্যাথ আমাদের করতে হবে। এই যে দেখেন লেখা আছে একটু অঙ্ক করা দরকার ব্রো। চলেন আমরা কিছু অঙ্ক সলভ করি। তো অঙ্ক করা দরকার, তো আমরা অঙ্কের মধ্যে আমরা আপনাদেরকে একটা খুব বেসিক কিছু ম্যাথ দিব এবং আসেন আপনাদের সবার কাছ থেকে ম্যাথ গুলোর অ্যান্সার আমি চাবো, ঠিক আছে? ফ্রিকশন অপোজিট কেন? আচ্ছা, ফ্রিকশন অপোজিট কেন এটা আরেকবার বুঝাইতে বলছো, আরেকবার বুঝাই দিচ্ছি। আপনি ফোর্স দিচ্ছেন এই বরাবর, আমি যদি এই বরাবর ফোর্স দেই, আমাকে তলটা কি করে, বা আমার এখানে যে হচ্ছে যে সারফেসটা আছে কি করে, অলওয়েজ বিপরীত দিকে আমাকে বাধা দেয় না, বা আমাকে হচ্ছে যে মানে চেষ্টা করতে জানা হচ্ছে যে আমি কোনোভাবে হচ্ছে আগাইতে না পারি। তাহলে আমি যেদিকে যেতে চাই ফ্রিকশন আমাকে অলওয়েজ তার বিপরীত দিকে একটা ফোর্স দেয়। আমি এদিকে বল প্রয়োগ করবো, ফ্রিকশন বা হচ্ছে যে ঘর্ষণ আমাকে অপোজিট ডিরেকশনে বা বিপরীত দিকে একটা ফোর্স দিবে। সো আমি যেদিকেই বল দিই ফ্রিকশন অলওয়েজ বিপরীত দিকে। এখন জিনিসটাকে এইভাবে চিন্তা করেন, এটা হচ্ছে যে আমার একটা কলম, আমি কলমটাকে এই বরাবর হচ্ছে যে আগাইলাম। তাহলে কলমটা যখন এই বরাবর যাচ্ছে, আমার কলমের যদিও সরণের দিকে হচ্ছে, বাট ফ্রিকশন তো অলওয়েজ বিপরীত দিকেই যাচ্ছে, কারণ বল যেদিকে প্রয়োগ করি বা ফোর্স যেদিকে দিই ফ্রিকশন অলওয়েজ তার বিপরীত দিকে আসে। তাহলে আমি যদি এদিকে ফোর্স দেই ফ্রিকশন বিপরীত দিকে, তাহলে ফ্রিকশন আর হচ্ছে যে সরণ এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা বলতে পারি আচ্ছা তাহলে আমাদের অবশ্যই ফ্রিকশন এবং সরণ দুইটার বিপরীত ডিরেকশনে আছে। অপোজিট ডিরেকশনে থাকা মানে হচ্ছে কি কাজটা অলওয়েজ কি হবে, ঋণাত্মক হবে। এবার কি বুঝতে পেরেছি? কারো কনফিউশন হচ্ছে থাকতে বলতে পারে। এক্সাম্পল 2টা আরেকবার বুঝাবো। তাজ কোন এক্সাম্পল 2টা? এই এক্সাম্পল 2টার কথা বলছো এটা? আচ্ছা, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল না। হ্যাঁ, বল সবসময় বেশি হইতে হবে, মানে ঘর্ষণ বলের থেকে প্রযুক্ত বল বেশি হইতে হবে, নাহলে তো এই বস্তুটা আগাবেই না। সাপোজ আমি এই কলমটাতে এরকম বল দিচ্ছি, হ্যাঁ বল দিচ্ছি, কিন্তু কলমটা আগাচ্ছে না, মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল যতটুকু তার থেকে বেশি বল প্রয়োগ করতে পারি না, এর জন্য এটা আগাচ্ছে না, এটা এই জায়গায় স্থির হয়ে দাঁড়ায় আছে। ওকে, আমি এখন যেটা বলতেছিলাম, এক্সাম্পল 2 তে একটা কোশ্চেন করেছিলেন একজন। দেখেন এটা হচ্ছে আমার হাত, হাতের মধ্যে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটাকে যদি আমি এরকম উপরের দিকে নিতে থাকি, তাহলে সমদ্রুতিতে বা ইউনিফর্ম ভেলোসিটিতে, তার মানে এটার নিচের দিকে একটা এমজি আছে, উপরের দিকে আমি ফোর্স দিচ্ছি এবং দুটা সমান, দুটা সমান বলে এটা উপরের দিকে এখন একটা ইউনিফর্ম বা সমদ্রুতিতে উপরে যাচ্ছে। তাহলে ফোর্স উপরে, এমজি নিচে, সরণটা কোন দিকে? উপরের দিকে, সরণ উপরের দিকে। তাহলে দেখেন হাত দ্বারা যদি চিন্তা করি যে হাত দ্বারা কৃতক আছে, যে আমি বলটা দিয়েছি ওই ফোর্স দ্বারা আসলে কতটুকু ওয়ার্ক ডান হয়েছে, তাহলে ফোর্স এবং সরণ একই দিকে, তাহলে পজিটিভ। দেখেন আমার বল মানে অভিকর্ষজ বল এবং হচ্ছে সরণটা বিপরীত দিকে, বা এমজি আর হচ্ছে যে আমাদের ডিসপ্লেসমেন্ট অপোজিট ডাইরেকশন, তাহলে এটা নেগেটিভ। আবার এখানে চিন্তা করেন হাতটা উপরের দিকে, এমজিটা নিচের দিকে, তাহলে হাত এবং এমজি যদি আমাদের এরকম অপোজিট থাকে এবং সরণটা যদি নিচের দিকে থাকে, তাহলে মানে আমি যখন নিচের দিকে নামাচ্ছি তাহলে এরকম হচ্ছে যে সিস্টেম। তখন দেখেন আমি হাতে কিন্তু ফোর্স উপরেই দিচ্ছি কিন্তু এই বরাবর নামতেছে, তাহলে আমাদের তখন ওয়ার্কটা নেগেটিভ হাত দ্বারা বা হচ্ছে হ্যান্ড দ্বারা, আর হচ্ছে যে অভিকর্ষজ বল দ্বারা সেটা পজিটিভ হবে, বিকজ এটা দিকে সরণটাও একই দিকে, বাট আমাদের হচ্ছে ডিসপ্লেসমেন্টটা একই দিকে। ওকে, এখন কি কারো কোনো কনফিউশন আছে নেগেটিভ ওয়ার্ক টর্ক নিয়ে? তাহলে আমরা আগে যাবো। কনফিউশন থাকলে বলতে পারেন। এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? ওকে, কারো কোনো ধরনের কনফিউশন নাই। তাহলে আসেন এখন আমরা একটু অঙ্ক করবো, কয়েকটা অঙ্ক সলভ করা দরকার, অঙ্ক সলভ করলে আমাদের জন্য ইজিয়ার হবে। চলুন অঙ্কে কি পাওয়া যাবে। অঙ্কের মধ্যে আমরা ফার্স্ট অফ অল দেখছি, মনে করেন আমাদেরকে বলা হলো 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথে বলা হলো যে আমরা এই বরাবর 5 নিউটন ফোর্স দিয়েছি, যার কারণে এখানে একটা ব্লক ছিল, সেই ব্লকটা 2 মিটার সরণ ঘটেছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ডাব্লিউ তথা ওয়ার্ক ডান কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন কিভাবে এটাকে সলভ করা যায় বলো? আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন এই জায়গায় বল এবং সরণ একই দিকে, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে 5 ইন্টু 2 ইন্টু কস 0 ডিগ্রি তথা 10 জুল। এই হচ্ছে আমাদের আইডিয়া। কারো কি কনফিউশন আছে এটা নিয়ে যে কাজ হচ্ছে 10 জুল হবে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? ওকে, কারো কোনো ধরনের কনফিউশন নাই।
কারণ যদি কনফিউশন না থাকে তাহলে চলেন আমরা হচ্ছে যে পরবর্তী অংশে চলে যাই। এই জায়গাটাতে আমাদের পরবর্তী অংশ যেখানে আমরা যাব সেটা হচ্ছে এরকম। এতটুকু যদি আমাদের ডান হয়ে থাকে তাহলে চলেন আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে যদি আমাদের শেষ হয়, আমরা চলে যাবো এখন নাম্বার 2 ম্যাথে। দেখি নাম্বার 2 ম্যাথটা কে কে পারে। নাম্বার 2 ম্যাথটার মধ্যে বলা হচ্ছে এই হচ্ছে আমাদের বল, সরণ এদিকে, তো ফোর্স এদিকে, সরণ এদিকে। তো দেখেন এবার বলা হচ্ছে ফোর্স হচ্ছে 5 নিউটন, আর এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 150 ডিগ্রি, সরণ আমাকে দেওয়া আছে 2 মিটার, আমাকে বলেছে ডাব্লিউ কত। দেখি বাচ্চারা আমাকে একটু কমেন্টে জানান তো তাপ যে আসলে অ্যান্সারটা কত আসবে, কে 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 পারেন। দেখি কমেন্টে জানান তো বাচ্চারা এটা অ্যান্সারটা কত আসবে ফার্স্ট। এটা ওয়ান শট ক্লাস চলছে বাবা, সিকিউ সলভ না। বলেন কি হবে, ওয়ার্কটা কত আসবে বলে ফেলুন। এটা 5 মিটার, এখানে 2 মিটার, ওয়ার্ক কত আসবে, ওয়ার্ক ডান কত? এনিওয়ান? বলে ফেলেন কত আসবে, অ্যান্সারটা কত আসে আমাকে জাস্ট কমেন্টে জানায়। আচ্ছা মিনিমাইল হচ্ছে কারো -5√3। আচ্ছা মুনতাহা বলছে -5√3, বাকিরা মুনতাহার অ্যান্সার হচ্ছে -5√3। ওকে একটা অ্যান্সার পাইছি, বাকিদের অ্যান্সার শুনি কি আসে। -5√3। ওকে, প্রবলেম হচ্ছে আপনাদের সবার এই জায়গায় একটু ভুল হয়েছে। দেখেন আসলে আপনারা যখন ম্যাথটা করছিলেন আমি আপনাকে বলেছিলাম যে আপনার অবশ্যই কাজ হচ্ছে একই বিন্দু থেকে দুইটাকে উৎপন্ন করতে হবে বা অরিজিনেট করতে হবে। এই জায়গায় যখন ম্যাথটা সলভ করব, বল তো এদিকে যাচ্ছে, সরণ এদিকে, একই বিন্দু থেকে তার প্রডিউসড হয়, তা আমি ফোর্সটাকে এই বিন্দু থেকে চিন্তা করব। তাহলে দেখেন তাদের মধ্যে অ্যাঙ্গেল আসলে কত, 30 ডিগ্রি। এই জায়গায় সবাই ভুল করে, ম্যাথ দেওয়া আছে এরকম ওই রকম গেছে, বাট ফোর্স এবং সরণ একই বিন্দু থেকে প্রডিউসড হতে হবে, সেটাকে টেনে এখানে নিয়ে এসে তারপর ম্যাথ করতে হবে। তাহলে যদি আমি সেটা করে ফেলি তাহলে দেখেন অ্যান্সার আসলে পজিটিভ আসে, কারণ W = Fs cos θ, অর্থাৎ আমাদের 5 × 2 × cos 30 ডিগ্রি। দেখেন এটা একটা পজিটিভ অ্যান্সার, নেগেটিভ অ্যান্সার না। বুঝতে পারছি? ক্লিয়ার হইছে? কার কনফিউশন আছে? হ্যাঁ সবার অ্যান্সার হচ্ছে মাইনাস আসছে, খালি তাসলিমার অ্যান্সার পজিটিভ আসছে, শুধুমাত্র তাসলিমাই রাইট, বাকিদের অ্যান্সার কিন্তু ভুল। ক্লিয়ার? আচ্ছা দেখেন এইভাবে হচ্ছে যে আপনাদেরকে কনফিউশনে ফেলে দেওয়া হবে। 3 নাম্বার ম্যাথটা আসেন, দেখি এবার পারেন কিনা। সরণ এদিকে, ফোর্স এদিকে। এবার জিজ্ঞেস করা হয়েছে সেম, ফোর্স যদি 5 নিউটন হয়, সরণ যদি 2 মিটার হয়, তাহলে ডাব্লিউ কত? কেমনে বের করবেন বলেন? এনিওয়ান? দেখি কেমনে বের করবেন। এবার বলেন অ্যান্সার কত আসবে, মাইনাস প্লাস কি আসবে বলেন, বলে ফেলেন তাড়াতাড়ি। ক্লাসগুলো প্রতিদিন না, রবি মঙ্গল বৃহস্পতিবার হবে। ওকে বলেন কি আসবে অ্যান্সার। এবার অ্যান্সার আসবে W = এবার কিন্তু এছাড়া 30 ডিগ্রি না, কারণ দেখেন একই বিন্দু থেকে উৎপন্ন হইলে তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত আসলে অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি। সো W = এবার আসবে Fs cos 150 ডিগ্রি। এবার আপনারা যেরকম মাইনাস অ্যান্সার বলতেছিলেন, এবার আপনাদের অ্যান্সারটা মাইনাস আসবে। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? ক্লিয়ার হয়েছে? কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বুঝা গেছে? এভাবে কিন্তু হচ্ছে যে ট্রিক করে দেওয়া যায়, ট্রিক করে আপনাকে কিন্তু মাথাটা নষ্ট করে দিবে, যাই হাই কি হইলো না হইলো, বাট আসলে মাথা নষ্ট করার কিছুই নাই। ইটস জাস্ট ইজি ম্যাথ, আপনাকে একটু আপনার সাথে একটু মজা নিল আর কি, একটু ফান করলো, আর কিচ্ছু না।
ক্লিয়ার? কার কনফিউশন হচ্ছে? ওকে, নাই। তো এগুলো হচ্ছে যে কঠিন ম্যাথ আমি করাই দিলাম, বিকজ এটা রিলেটেড যে সহজ ম্যাথ গুলো আছে ওগুলো আপনারা মোটামুটি পারেন। তো এগুলো আসলে আলাদা করে করানোর কিছু নাই, জাস্ট হচ্ছে এফএস এর ভ্যালু গুণ করলেই হয়ে যায়। আরেকবার বলবো ভাইয়া, খুবই সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। একই বিন্দু থেকে উৎপন্ন হইতে হবে, প্রডিউস হইতে হবে, দুই দিকে যাইতে হবে। এখানে দেখেন এই বলটা এসে এখানে মিলিত হয়েছে, ও কিন্তু উৎপন্ন হয় নাই। তো এখানে ফোর্সটা এইদিকে, সরণটা ওইদিকে, এইদিকে তারা উৎপন্ন হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া কিন্তু আপনি তো ফোর্স দিচ্ছেন এই জায়গায়, ফোর্স এখানে আসলো কেন? এটাই ভাই হচ্ছে যে আপনি চাইলে যে কোনো একটা ভেক্টর রাশিকে এইদিক ওইদিক মুভ করাইতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। বিকজ আপনি এদিক বরাবর পুশ করা, এদিক বরাবর টান দেওয়া, সেম কথা। তো আপনি কি করবেন, একই ডিরেকশন বরাবর ওকে হচ্ছে চিন্তা করবেন, যাচ্ছে ঠিক আছে ফোর্সটা এই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে ফোর্সটাকে আমি এই দিক থেকে চিন্তা করতেছি যে এই বরাবর হচ্ছে যে কি হয়েছে, উৎপন্ন হয়েছে। তাহলে আমি এটাকে টেনে এই বরাবর নিলাম, আর এটা তো আমার অলরেডি দেওয়াই আছে এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি। অলওয়েজ চিন্তা করতে হবে যে আমাদের দুইটা একই বিন্দু থেকে উৎপন্ন বা প্রডিউসড হতে হবে, যদি না হয়ে থাকে টেনে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? এবার 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 বুঝছি। তা আপনারা নাকি সব পারেন? আপনারা দেখি ওয়ান শট ক্লাসে এখন বলতেছেন ভাই এগুলো কিছু জানতাম না, তাহলে কিভাবে হবে? সবার ডান, আমরা আগাইতে পারি? যাক ভালো, আজকে আপনারা অনেক নতুন কিছু শিখলেন। আপনাদের এতদিন হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তি নিয়ে যা কনসেপ্ট ছিল তার থেকে একটু মনে হয় নতুন কিছু আপনাদের আইডিয়া আসলো। আমরা তাহলে আগাইলাম বাচ্চারা, কারো যদি এখনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। ওকে, তাহলে আমরা আগাইতে পারি। যদি আমাদের হচ্ছে যে কনফিউশন ক্লিয়ার হয় তাহলে আমরা এগিয়ে যাই। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন আগাবো। আমাদের এখানে বলা হচ্ছে ভাইয়া আরেকটা অঙ্ক করবো এবং আমরা কিছু ইজি অঙ্ক সলভ করবো। ইজি অঙ্ক সলভ করে কিভাবে? ইজি অঙ্ক সলভের মধ্যে আসলে আমরা 4 নাম্বার ম্যাথ করি। 4 নাম্বার ম্যাথে বলা হলো 40 কেজি ভরের বস্তা নিয়ে আগত একটি বালক, বস্তা নিয়ে 50 কেজি ভরের ব্যক্তি পঞ্চাশ কেজি ভরের ব্যক্তি 18 তলা সিঁড়ি বেয়ে উপরে উঠল। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে প্রতি তলা 10 মিটার হলে কৃত কাজ কত? খুবই সিম্পল। If a guy of 50 kg climbs 18 stairs, each of 10 meter height, with 40 kg object, find work done. আমাদেরকে এখন বের করতে হবে যে আসলে আমাদের কৃত কাজটা কত। তো কৃত কাজটা খুবই সিম্পল। আমরা কৃত কাজটা কিভাবে হচ্ছে সলভ করবো চলুন দেখি। কৃত কাজটার মধ্যে আমরা দেখব এই জায়গায় যে ভাইয়া W is equal to আমরা জানি Fs। এখন ব্যক্তি যখন উপরে উঠছে তখন তার ওজনের বিরুদ্ধে কাজ করছে, এটা আমরা এমনি জানি mgh দিয়ে করা যায় নো, বাট আমি আপাতত জাস্ট mg এর আইডিয়াটা দিয়ে বুঝাচ্ছি। তাহলে এখানে mg আর উপরে হাইট কভার করছে h, তাহলে আমরা জানি এটা বিভব শক্তি দিয়ে করা যাবে, পোটেনশিয়াল এনার্জি দিয়ে করা যায়। 50 into 9.8 into টোটাল 18 into 10 এতগুলো স্টেয়ার কভার করেছে, তাহলে এত যুগ। তো এই টাইপের ম্যাথ গুলো আসলে হচ্ছে খুবই ইজি। এই টাইপের ম্যাথ গুলো করে আমি সময় নষ্ট করতে চাই না, তবে যেগুলো তোমরা মোরলেস এতদিনে পেরে যাওয়ার কথা, এগুলো তোমাদের কাছে খুব একটা কঠিন কিছু না। আমরা চলে যাবো রাদার হচ্ছে শক্তির অঙ্কে, বা আমরা হচ্ছে যে এখন বলতে পারো এনার্জি ম্যাথে চলে যাবো।
তো সবাই এতটুকু হয়ে গেলে চলেন চলে যাই এনার্জির কনসেপ্টে। আসেন এনার্জি কনসেপ্ট সলভ করি। এনার্জিতে কি বলা হয়েছে? শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে আমরা বলতে পারি কাজ করার ক্ষমতাকে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। The ability to work. আমরা জানি যে আমাদের কাছে শক্তির দুটা রূপ, একটা হচ্ছে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। আপনারা আসলে বিভব শক্তির নামে যেটা পড়েন, যেটা আপনারা আসলে পড়েন বিভব শক্তির নামে, রিমেম্বার এটাকে আসলে বিভব শক্তি বলে না। আসলে বিভব শক্তি হবে কোনটা? আগের ম্যাথে M90 হলো না কেন? ও আচ্ছা, আমি কি যোগ করি নাই? সরি খেয়াল করি নাই। ও আমি ভুলে 90 না করে 50 দিয়ে লিখছি, সরি খেয়াল করি নাই। এটা 90 হবে, রাইট? হ্যাঁ এবার ঠিক আছে। এবার আসুন, হ্যাঁ এটা খেয়াল করি নাই। কোথায় ছিলাম? শক্তি। তাহলে ভাই বিভব শক্তি গতিশক্তি বলা হচ্ছে। তাহলে ভাই বিভব শক্তি আর গতিশক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা। এখন আপনারা যেটা আসলে বিভব শক্তি পড়েন ওটা আসলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। বা আমরা বলতে পারি মহাকর্ষীয় বিভব। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব। তো যদি মহাকর্ষীয় বিভব এটা হয়ে থাকে, আসলে বিভব অনেক ধরনের হইতে পারে, কারণ আপনারা তড়িৎ বিভব করেছেন, ম্যাগনেটিজমের হচ্ছে যে পোটেনশিয়াল আছে, ওইদিকে আবার আপনারা বলতে পারেন পদার্থের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের পোটেনশিয়াল পাবেন, স্থিতিস্থাপকতা এটসেট্রা। তো পোটেনশিয়াল অনেক ধরনের আছে, বাট আসলে আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে কি মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এখন এই মহাকর্ষীয় বিভবে আসলে কি হয় না হয় চলো সেটা বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি যে আমরা যদি বিভব শক্তির কথা চিন্তা করি তাহলে W ইজ ইকুয়াল টু, যদি আমরা বিভব শক্তি চিন্তা করি, বিভব শক্তি বা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি, তাহলে সেখানে আমরা পেয়ে যাব W ইজ ইকুয়াল টু Fs বা W ইজ ইকুয়াল টু mgh। অর্থাৎ আমাদের হচ্ছে যে যতটুকু হচ্ছে আমাদের ওজন, সেটা তার বিরুদ্ধে হচ্ছে উপরে উঠাতে যতটুকু কাজ করতে হয় h। এটার আরো ব্যাখ্যা আছে ইনডেপথ, বাট ওয়ান শট ক্লাস যেটা ওই ব্যাখ্যায় যাব না, আমরা আপাতত এতটুকু জানলেই হয়ে গেছে। আর যদি গতিশক্তির কথা চিন্তা করি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, তাহলে আমরা জানি আমাদের এই জায়গায় কনসেপ্ট হচ্ছে এরকম যে EP ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে এখানে F ইজ ইকুয়াল টু MAS, আমরা আবার জানি V স্কয়ার ইজ ইকুয়াল টু U স্কয়ার প্লাস 2AS, সেখান থেকে আসবে 2AS ইজ ইকুয়াল টু V স্কয়ার মাইনাস U স্কয়ার, অতএব AS ইজ ইকুয়াল টু V স্কয়ার মাইনাস U স্কয়ার বাই 2। তো সেটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে চলে আসবে হাফ M V স্কয়ার মাইনাস U স্কয়ার। এবং এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা। আমরা যেটা করি সেটা হচ্ছে যে হাফ M কি পড়ি, জাস্ট V স্কয়ার। এটা আমরা যখন পড়ি সেখানে আমরা ধরে নিই যে ইউটা 0 ছিল, অর্থাৎ স্থিতিশীল ছিল। বাট ইন রিয়ালিটি দেখো ফর্মুলা কিন্তু এইটা আসে, এবং এটাই আসলে অ্যাকচুয়াল ফর্মুলা হওয়া উচিত। কারণ আমাদের এখানে এই যে আমাদের বেগের পরিবর্তনটা হচ্ছে, চেঞ্জটা হচ্ছে, সেটা মূলত আমাদের গতিশক্তি। জাস্ট V হলে সেটা গতিশক্তি হওয়ার কথা না, বাট আমরা আমাদের জন্য এতটুকুই হচ্ছে যে চিন্তা করব। এই ছোটখাটো ডিরাইভেশন আপনাদেরকে আসলে আর করানোর কিছু নেই, আপনারা সবাই মোটামুটি জানেন যে আসলে আমাদের ডিরাইভেশনটা কি হবে, কস কোথায় হবে আর কোথায় হবে না। অ্যাকচুয়ালি সব জায়গায় কস হবে, ফর্মুলার সব জায়গায় কস হবে। এখন তুমি বলতে পারবে এই জায়গায় কেন কস হয় নাই, যেটা আপনারা একজন কমেন্টে কোয়েশ্চেন করছেন। হ্যাঁ, এই জায়গায় আপনি যে উপরে উঠেছেন H আর আপনার যে বলটা F, এই দুটো একই ডাইরেকশনে আছে এবং তাদের মাঝখানে থিটাটা 0 ডিগ্রি।
এই জন্য হচ্ছে যে এখানে cos θ = 1, এই জন্য আমার এখানে cos θ আলাদা করে দেওয়া লাগে না, বাট অ্যাকচুয়ালি সব জায়গায় cos θ অ্যাপ্লাইড হয়। ঠিক আছে, ওকে, সবাই এতটুকু ডান হয়েছে? সবাই এতটুকু ডান হয়েছে? তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে বুঝতে পারলাম যে আমাদের এই ম্যাথগুলো কিভাবে সলভ, মানে ফর্মুলা ডিরাইভেশনটা কিভাবে জিনিসগুলো আসতে পারে। ফর্মুলা ডিরাইভেশন যদি আমরা দেখে ফেলি তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। চলেন, আমরা ফর্মুলা ডিরাইভেশন বোঝা হয়ে গেলে পরবর্তী পার্টে হচ্ছে যে আমরা একটা একটা করে আগাইতে থাকি। ওকে, আচ্ছা আসছে, ওকে ডান। তাহলে আমাদের মোটামুটি এতটুকু ডান হয়ে গেলে আমাদের ফর্মুলা ডিরাইভেশন শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অংশে, সেটা হচ্ছে স্প্রিং এর পার্ট। এবং স্প্রিং এর পার্টের আগে আমাদের আরো কিছু ম্যাথ সলভ করতে হবে। চলেন আমরা কিছু ম্যাথে চলে যাই। অঙ্ক কটা দরকার ব্রো, চলেন আমরা অঙ্কে চলে যাই। 5 নাম্বার ম্যাথে চলে যাবো আমরা। 5 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? 5 নাম্বার ম্যাথে বলা হচ্ছে আচ্ছা, 5 নাম্বার ম্যাথে যাওয়ার আগে একটা কাজ করে আগে আমরা কিছু কনসেপ্ট শেষ করে আসি। কনসেপ্টটা শেষ না করলে আসলে সমস্যা। সবাই দেখেন, আমরা একটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে যে গতি শক্তির কনসেপ্ট। আমরা জানি গতির জন্য যে শক্তি অর্জিত হয়, আগে আমরা কনসেপ্টটা শেষ করি। গতির জন্য যে শক্তি, এনার্জি ডিউ টু ভেলোসিটি, এনার্জি ডিউ টু হচ্ছে যে আমাদের মোশন, এটাকে আমরা বলছি যে কাইনেটিক এনার্জি। এখন এই যে কাইনেটিক এনার্জি আছে, এই কাইনেটিক এনার্জিতে E কে ইজিক্যালটা আমরা জানি হচ্ছে 12 mv², রাইট? এখন এই জায়গায় একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি কোনো একটা বস্তু এরকম উপর থেকে পড়ে, মনে করেন উপর থেকে পড়ছে, এটা একটা বস্তু, একটা অবজেক্ট, তাহলে এই বস্তুটা মনে করেন এই উচ্চতায় আছে। এই উচ্চতায় যদি থাকে তাহলে এই বস্তুটার বিভব শক্তি হচ্ছে এখানে, বিভব শক্তি বা ইপি যেটা আমরা বলি পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। এই বস্তুটা যখন এখানে এসে পড়বে তখন তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হবে 12 mv²। মজার বিষয় হচ্ছে এই দুইটা পরস্পর সমান, ইকুয়াল। ইনফ্যাক্ট পুরো এন্টায়ার জার্নি জুড়ে, এটা নামা ওঠার পুরো এন্টায়ার জার্নি জুড়ে তারা সবসময় ইকুয়ালি থাকে, তাদের মধ্যে কোনো চেঞ্জ আসে না। এই যে ইকুয়ালটা থাকতেছে, ইকুয়ালটা থাকার ক্ষেত্রে স্লাইড একটা জায়গায় তাদের হচ্ছে যে চেঞ্জ আসে। এটা কোন জায়গায় জানেন? যখন তারা এরকম কোন একটা প্লেসে থাকে তখন দেখা যায় তাদের ইনিশিয়ালি এখানে ইপিটা ইকের থেকে বেশি হয়, মাঝপথে গেলে ইপি এক্স্যাক্টলি ইকে এর সমান হয়, এবং এখানে গেলে আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বাড়তে থাকে, অর্থাৎ এই শক্তিটা আস্তে আস্তে গতি শক্তিতে কনভার্ট হইতে থাকে। এই যে আমরা কনসেপ্টটা পড়লাম যে একটা ফরম্যাট অফ এনার্জি থেকে আরেকটা ফরম্যাট অফ এনার্জিতে হচ্ছে যে আমরা চেঞ্জ হচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে আসলে আমাদের অলওয়েজ কি হবে। তাহলে অলওয়েজ আমরা বলতে পারি যখন আমাদের এনার্জি চেঞ্জ হয়, এই আইডিয়াটাকে আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা নীতি। এটাকে আমরা কি বলি? শক্তির সংরক্ষণশীলতা নীতি। আমরা বলতে পারি এনার্জি কনজারভেশন ল। এই যে আমি কথাটা বললাম, বলার পিছনে একটা রিজন আছে, কারণ এখন আমরা কিছু উল্টা পাল্টা ম্যাথ করব। এনার্জি কনজারভেশন ল, এই যে এনার্জি কনজারভেশন ল পড়লাম আমরা, এখন এটা রিলেটেড চলেন কিছু হচ্ছে যে ধুমার উল্টা পাল্টা জ্ঞানজাম নিয়ে আসলে এখন পড়াশোনা করা শুরু করি। চলেন, যদি আমাদের এতটুকু হচ্ছে যে জানা থাকে যে এনার্জি কনজারভেশন ল কোনটা এটসেট্রা, লেটস গো ফর দি নেক্সট ওয়ান। তো নেক্সট টপিকে যাওয়ার ক্ষেত্রে চলেন আমরা কি নিয়ে আলোচনা করবো সেটা বুঝাই দিই। সো নেক্সট টপিকের ক্ষেত্রে আমরা আলোচনা করতেছি দেখেন নাম্বার 1, আমরা হচ্ছে এখন অঙ্ক করব। অঙ্ক করার ক্ষেত্রে নাম্বার 1-এ বলা হচ্ছে 50 কেজি ভরের একটি বোমা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার
উঁচুতে অবস্থিত, ঠিক আছে। দশ সেকেন্ডে যদি সে ভূমি, মানে 10 সেকেন্ড পর, নাম্বার 2 ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে, আর নাম্বার 3 আচ্ছা ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে, ঠিক আছে। বলেছে গতিশক্তি কত হবে। ইংলিশ ভাষায় লিখতে পারেন a bomb of 50 kg is at 1 kilometer height. After 10 seconds are right before hitting the ground. Right before hitting the ground. ঠিক আছে, কত আসবে সেটা বের করতে বলা হয়েছে। ক্লিয়ার সবাই কোশ্চেনটা? তো চলেন আমরা এই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি। সো এই কোশ্চেনটা কিভাবে সলভ করব সেটাতে আসেন চলে যাই। এই কোশ্চেনটাকে সলভ করার ক্ষেত্রে খুবই সিম্পল কাজ আমরা জানি, সেটা হচ্ছে যে এই জায়গা হচ্ছে মনে করেন আমাদের অবজেক্টটা রাখা আছে, অবজেক্টটাকে আমরা ভূমিতে হচ্ছে যে ফেলে দিচ্ছি। যখন অবজেক্টটা ভূমিতে পড়তেছে আমরা জানি অবজেক্টটা হচ্ছে একটা নির্দিষ্ট হাইট তথা 1 কিলোমিটার উচ্চতায় আছে, 1 কিলোমিটার। যখন 1 কিলোমিটার উচ্চতায় আছে এটার ভর হচ্ছে 50 কেজি দেওয়া আছে। সো 10 সেকেন্ড পর আমাকে জানতে হবে যে আসলে কতটুকু ডিসটেন্স কভার করছে, রাইট? সো 10 সেকেন্ডে জানার জন্য খুবই সিম্পল কাজ আমরা জানি s is equal to ut plus half at square। আমরা জানি এখানে h is equal to u তো 0, যেহেতু হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু বা ফ্রি ফলিং অবজেক্ট, তাহলে হাফ gt স্কয়ার, তাহলে হাফ 9.8 আর t হচ্ছে আমাদের এখানে চলে আসবে 10 সেকেন্ডস। তাইলে আমাদের এখানে একটা হচ্ছে যে ভ্যালু চলে আসবে, আমি জানি এক্স্যাক্টলি কতবার আসবে। নাম্বার 2 এই ম্যাচটা আরো সোজা, বলা হচ্ছে যখন এই পজিশনে আসবে তখন হচ্ছে যে আমার এক্স্যাক্টলি কতটুকু গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হবে। এখন দেখেন যখন নিচে চলে আসে তখন তো সম্পূর্ণ শক্তিকে এখানে কনভার্ট করে ফেলছে, তাহলে আমরা বলতে পারি না যে আসলে ওর এই জায়গায় যে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি সেটাই এই পজিশনের হচ্ছে কি ওর সম্পূর্ণ গতিশক্তি বা ফুল হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে আমরা বলতেই পারি যে আসলে আমাদের এই জায়গায় ইকেটা হবে ইপি ম্যাক্স। তো তখন আমাদের আসবে এটা mgh, জাস্ট আমরা এই এখানে বিভব শক্তিটা বের করব, দ্যাট ইজ 59.8 ইনটু 1000। আচ্ছা এটা কিলোমিটার ছিল, এটা 1000 দিতে হবে। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? কারো কনফিউশন আশা করি নাই। তাহলে সবাইকে হচ্ছে যে ক্লিয়ার বুঝা গেছে কিভাবে ম্যাথটাকে সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা যদি মোটামুটি হচ্ছে যে এতটুকু ক্লিয়ার হইতে পারি তাহলে বাবা আমরা পরবর্তী অংশটাতে চলে যাই। পরবর্তী অংশটা খুবই মজার এবং এই ম্যাথটা হচ্ছে যে একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ, বিকজ আমি প্রিটি শিওর তোমরা এই টাইপের ম্যাথ হচ্ছে যে আগে পরে হয়তো বা করো নাই। সো আমরা চলেন পরবর্তী ম্যাথটাতে চলে যাব। পরবর্তী ম্যাথের জন্য লেখেন এই জায়গায় চলে আসেন। হ্যাঁ লেখেন এটা হচ্ছে বালক বা বয়, এটা হচ্ছে আমরা বলতে পারি ফাদার, যে বাবা বা ফাদার, ঠিক আছে। এখন এই জায়গায় ধরলাম ওর ভর হচ্ছে m1, ওনার ভর হচ্ছে m2, ঠিক আছে। আমি কোয়েশ্চনটা সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। এবং বলা হচ্ছে ওর গতিশক্তি হচ্ছে ek1, ওনার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হচ্ছে ek2। এখন আমাদেরকে বলা হয়েছে এই জায়গায় খেয়াল করে দেখেন এরকম ভাবে বলা হইলো যে ek1 অর্থাৎ বালকের যে গতিশক্তি সেটা কিনা বাবার যে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তার দ্বিগুণ। কিন্তু আবার এটাও বলা আছে যে আমাদের যে m1টা আছে অর্থাৎ হচ্ছে যে এইটা
বাবার যে ভর আছে তার অর্ধেক, ঠিক আছে, হাফ অফ দি, মানে কি বলে এটাকে, ম্যাস অফ ফাদার। যদি সেটা হয়, এখন বলা হয়েছে আরেকটা জিনিস, তাহলে জিজ্ঞেস করা হয়েছে V1 কত, V2 কত, এটা জিজ্ঞেস করা হয়েছে। সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছি? ভাইয়া 10 সেকেন্ড কেন হবে বুঝলাম না, কোন জায়গায়? ও সরি 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 সরি, আচ্ছা হ্যাঁ 10 সেকেন্ড হবে, এটা 10 সেকেন্ড স্কোয়ার। আমি ম্যাথটা অর্ধেক করে রাখছি না, এই জন্যই প্যারা হয়েছে। তাহলে ইকে ইজ ইকাল টু হাফ এমভি স্কোয়ার, এত এইচ কভার করছে তাই না? ও আচ্ছা, আগের ম্যাথকে আমি অর্ধেক করে রাখছিলাম, সরি একটু খেয়াল করি নাই, আগের ম্যাথে আমি ভুলে অর্ধেক করে রাখছি। এটা তো এইচ বের হয়েছে, এইচ বের করে তো আমার লাভ নেই, আমাকে ভি বের করতে হবে। ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি 9.8 ইন্টু টি, অতএব ইকে ইজ ইকাল টু হাফ এমভি স্কোয়ার। দেখছো তোমরা না বলে তো আমি খেয়ালই করি নাই, আমি আমার নিজের ধ্যানে ম্যাথ করে চলে গেছি। আর এখানে ভি হচ্ছে যে যা আসবে, তো 9.8 ইন্টু 10 হোল স্কোয়ার, সরি 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 খেয়াল করে নেবে, এই হচ্ছে যে আনসার। একটু সবাই ঠিক করে নিন, আগের ম্যাথটা একটু খেয়াল করে নিন। বায়োলজি, বাবা বায়োলজি আমি পারি না, মানে স্টুডেন্ট অবস্থায় পারতাম, টিচার হয়ে গেছি তো টিচার অবস্থায় পারি না, অনেক দিনের চর্চা টর্চা নাই, আগে বায়োলজি ভালোই পারতাম। হ্যাঁ এবার ঠিক আছে আশা করি। তো যদি এটা হচ্ছে যে আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে চলেন আমরা এখন এটা বের করে ফেলি যে ভাই আমাদের V1 V2 কত। এটা খুবই মজার একটা ম্যাথ। দেখেন আমরা সবাই জানি এটা কাছে আমাদের এখানে বলা আছে ভর, লোকের অর্ধেক ইত্যাদি বলা হইলো। এখন আমাদের এখানে বলা হইলো যে ভাইয়া EK1 দেখেন দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, গিভেন EK1 is equal to 2 of EK2। আমরা সবাই জানি EK1 হচ্ছে যে আমাদের এখানে হাফ M1 V1 স্কয়ার, এখানে 2 ইনটু হাফ M2 V2 স্কয়ার। তাহলে আমাকে বলেন, এখানে তো সব কাটাকাটি হয়ে গেল, তাহলে M1 V1 স্কয়ার কাটাকাটি হয়ে এখানে M2 V2 স্কয়ার। তাহলে আমার কাছে সরি এখানে একটু ভুল করছি, V1 বাই V2 না, আমার কাছে চাওয়া হয়েছে V1 বাই V2 কত, অনুপাত কত, ঠিক আছে এটা চাওয়া হয়েছে। তাহলে বাবা দেখেন আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই জায়গায় V1 বাই V2 নিলাম হোল স্কয়ার, আর এখানে আসলে M2 বাই হচ্ছে M1, আর এখানে হচ্ছে যে 2 থাকবে। তাহলে আমাকে বলেন M1 এবং M2 এর ক্ষেত্রে আমরা কি পাইছি, M1 হচ্ছে হাফ অফ M2 তাই না? বসাই দিলে V1 বাই V2 হয়ে যাবে আমাদের এখানে কাটাকাটি করে 4, আর এটা হচ্ছে যে আমাদের স্কোয়ার ছিল। তাহলে ফাইনালি আমাদের এদের যে ভেলোসিটি বা বেগের যে অনুপাত বা রেশিও, দ্যাট উইল বি √/4 তথা 2, এবং এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন ম্যাথটা প্রথম ইজি মনে হয়, আর ম্যাথটা কিন্তু ততটাও সহজ না। ক্লিয়ার সবাই? মানে যদি আগে একবার সলভ না করেন হঠাৎ করে আর কি একটু পারাটা কঠিন। কোশ্চেন এই যে দেখেন দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে যে ভর M1 এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি EK2, ভর হচ্ছে যে M2 কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের EK2, EK1 ইজ ইকুয়াল টু 2 EK2, মানে হচ্ছে যে আমাদের গতিশক্তি হচ্ছে যে ডাবল, গতিশক্তি দ্বিগুণ, আর বলা হচ্ছে ভর হচ্ছে অর্ধেক। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ক্লিয়ার? দেখেন কারোই ম্যাথ বুঝতে সমস্যা আছে কিনা, কারো যদি ম্যাথটা বুঝতে সমস্যা থাকে তাহলে আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে আরেকবার বুঝাই দিব। সবার শেষ? আচ্ছা আশা করি হচ্ছে যে সবার এই ম্যাথটা বুঝতে কোনো সমস্যা নাই। তাহলে চলুন আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে চলে যাই। 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? 3 নাম্বার ম্যাথে বলা হচ্ছে, সবাই দেখেন 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে আমরা বলতেছি যে 30 কেজি ভরের একটি বস্তু 21.8 মিটার উচ্চতা থেকে ভূমিতে
পরে কাদায় প্রবেশ করলো। কাদার প্রতিরোধী বল 10,000 নিউটন। বস্তু কাদার মধ্যে কতটুকু প্রবেশ করবে? ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এবং আমি জানি এই কোয়েশ্চেনটা মেজরিটি আপনারা আগে পরে সলভ করেন না। সো দিস ইজ গোনা বি অ্যানাদার ইন্টারেস্টিং কোয়েশ্চেন দ্যাট ইউ গাইস উইল বি সলভিং। ঠিক আছে ফেলেন, if a 30 kg object falls on clay from 21.8 meter, find how deep will the object go if resistive force is 10,000 Newton. এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এখন আমরা এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো বাচ্চারা? সলভ করার জন্য আমাদের কাজ খুবই সিম্পল। দেখেন, আমরা এই জায়গাটাতে 30 কেজি ভরের একটা বস্তু আছে, সেটা নাকি 21.8 মিটার উচ্চতা হইতে নিচে পড়ে গেছে। সো হাউ ডাজ ইট রিয়েলি ওয়ার্ক? খুবই সিম্পল কাজ। দেখেন, এই জায়গায় আমাদের ফার্স্ট অফ অল এই একটা বস্তু যদি থাকে, মনে করেন আমি আপনাকে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই। বস্তুটা এখানে এসে কাদায় পড়ে গেছে। কাদায় পড়ে যাওয়ার পরে বস্তুটা হয়তো কাদাতে এতখানি ঢুকে গেছে, ঠিক আছে? আমি জানি না কিন্তু বস্তুটা এতখানি ঢুকছে। তো এই যে এতটুকু ডেপথে চলে গেছে না, আমি ধরতেছি ও এক্স পরিমাণ ডেপথে গেছে, আরো এইচ পরিমাণ হাইট কভার করছে। এখন চিন্তা করেন, যখন কাদার মধ্যে পড়েছে, কাদা তো অবশ্যই চাবে না যে ভাই ও হচ্ছে যে যেন পুরো ভিতরে ঢুকে যায়। ও তো চেষ্টা করে না বাধা দিব, যেন হচ্ছে বেশি দূরে প্রবেশ করতে না পারে। তো তখন আমরা চেষ্টা কি করব? তখন কাদা চেষ্টা করছে আমি ওকে একটু বাধা দিই। তো বাধা দান করে বলটা আমাকে দিয়ে দিচ্ছি, এতটুকুই বাধা দিতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে কতটুকু ডেপথে গেছে? এটাই ফান। দেখেন, বস্তুটা একটা নির্দিষ্ট ডেপথে যাওয়ার পরে কিন্তু থেমে গেছে, রাইট? অর্থাৎ বস্তুটা নিচের দিকে বল দ্বারা যে কৃত কাজ, আর আমাদের এখানে যে প্রতিরোধী বলটা আছে, ও যে বাধা দিচ্ছে, অর্থাৎ বাধা দানকারী কাজ বা রেজিস্টিভ ওয়ার্ক, এটা সমান। অর্থাৎ আমরা বলতে পারি প্রযুক্ত বল দ্বারা কাজ work done due to applied force is equal to work done due to resistive force. আমরা বলতে পারি প্রতিরোধকারী বল দ্বারা কৃত কাজ। এই দুইটা সমান হইতে হবে। এখন আমি যে বল দ্বারা কৃত কাজ করেছি, আমার এখানে কোন বলটা কাজ করেছে? এমজি, মানে সরি মানে কি বলে এটাকে, ওজন, মানে হচ্ছে যে আমার বিভব শক্তির এখানে কাজ করতেছিল। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় এমজি ইন্টু এইচ, যে এমজি ইন্টু এইচ লিখবে সেই ধরা খাবে, কারণ ভাইয়া ও এইচ এর পাশাপাশি কিন্তু আর একটু এক্স ডিস্টেন্সও গেছে। তো আপনাকে এক্সটাকে কনসিডার করতে হবে, এটাই আপনার সবাই ভুল করেন। আর প্রতিরোধকারী বল কি? এফ। প্রতিরোধ কতটুকু ধরে প্রতিরোধ করতে পারছে? যতটুকু অংশ নিচের দিকে ঢুকছে ততটুকু অংশ জুড়ে ও কাজটা করতে পারছে, বা ওয়ার্কটা ডান করেছে শুধুমাত্র ততটুকু ওই পার্ট জুড়ে। তাহলে এটা হবে এফ ইন্টু এক্স। এই জায়গায় হচ্ছে ম্যাথ। যারা এটা বুঝতে পারছে তাদের জন্য ম্যাথ সোজা, যারা এটা বুঝতে পারে তারা সারাদিনও ম্যাথটা করতে পারবে না। আচ্ছা আসলে আরেকবার বুঝাই দিই।
তাহলে আমাদের এখানে হচ্ছে যে mgh প্লাস এক্স, আর এখানে আসলে কি আমাদের fx। তাহলে দেখেন বাচ্চারা, যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে আমরা সুন্দর মতো লিখে ফেলতে পারি, এই জায়গায় m এর ভ্যালু কত, m এর ভ্যালু আসছে 30, 9.8, 8 ছিল 21.8 প্লাস এক্স, আর এফ ছিল 10,000 নিউটন, তার সাথে এক্স। এখান থেকে বাকিটুকু হিসাব করে তোমাকে জাস্ট এক্স এর মানটা বের করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? তাহলে দেখেন, এটা কিন্তু একটা মজার ম্যাথ। আমরা এরকম টাইপের আর উল্টাপাল্টা ম্যাথ করবো অ্যাডভান্স কলেজ অ্যাডমিশনের যেদিন ক্লাসটা হবে, অর্থাৎ বৃহস্পতিবার। ওই দিন এর থেকে আরো কমপ্লেক্স ম্যাথে যাবো। এটা আজকে জাস্ট ফেলে দিলাম, ওই দিন আমরা হাতুড়িতে বাড়ি দিব। হাতুড়িতে বাড়ি দিলে আবার এক্সট্রা হচ্ছে যে তোমার কি আসবে, একটা হচ্ছে তোমার বিভব শক্তি তো আসবে, তার সাথে আবার গতি শক্তিও অ্যাড হবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি এখানে এক্সট্রা আছে, অ্যাড হচ্ছে। সো এই টাইপের ম্যাথগুলো আমরা করবো বৃহস্পতিবারের ক্লাসে। আজকে আমরা জাস্ট বেসিক এসএসসি লেভেলে যা যা কনসেপ্ট দরকার সেগুলো পড়ে ফেলতেছি। ম্যাথের কনসেপ্ট আরেকবার বুঝিয়ে দিব। শিওর। দেখেন, আমার এই কলমটা ফেলে দেওয়ার পরে এটা হঠাৎ করে কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। তো কলমটা যে কাদার মধ্যে ঢুকলো, অবশ্যই কি কাদার মধ্যে ঢুকতে যে ওর একটা বল প্রয়োগে কৃত কাজ বা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে ওয়ার্ক ডানটা হচ্ছে টোটাল কি, দেখেন ও এইচ প্লাস এক্স পরিমাণ ডিস্টেন্স কভার করছে, কারণ ভিতরে ঢুকছে, তার আরেকটু পরিমাণ ডিস্টেন্স গেছে। তাহলে টোটাল কৃত কাজ অর্থাৎ ওয়ার্ক ডান হচ্ছে যতটুকু বিভব শক্তি ও হচ্ছে কি করলো, খরচ করলো, অর্থাৎ এম জি ইন্টু এইচ প্লাস এক্স। আর প্রতিরোধকারী বলটা হচ্ছে এফ, ও কতটুকু সময় জুড়ে কাজ করতে পারছে, যখন কাদার মধ্যে ঢুকছে তখন থেকে যতটুকু এক্স পরিমাণ ভিতরে ঢুকছে ততটুকু আমার ধরে কাজ করতে পারছে। তাহলে এটা কি হবে, এফ ইন্টু এক্স। তাহলে এই হচ্ছে আমাদের 1000 ইন্টু এক্স আসলো। কেন, এক্স জুড়ে পরিমাণ জুড়ে কিন্তু কাজ করতে পারছে, তার আগে তো আসলে ওর সাথে সংস্পর্শে হয় না, কাজ করবে কোথেকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের এই ম্যাথের কনসেপ্ট। দেন এই দুইটা অংশ থেকে এখন আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের জাস্ট হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সবাই কি এবার ক্লিয়ার? মুনতাহা আর হচ্ছে লামহা জান্নাত, আপনারা কি বুঝেছেন? আমরা কি আগাইতে পারি? ওকে, আই গেস আপনাদের সবার হচ্ছে যে বুঝা হয়েছে। জুমে ক্লাস হলে সুবিধা কি, আপনারা ইনস্ট্যান্ট বলতে পারেন, তখন আমাদের জন্য বুঝতে একটু ইজি হয় যে আসলে আপনারা বুঝছেন কিনা। ফেসবুক হয়ে কি আপনাদের কমেন্ট গুলো একটু দেরিতে আসে। যাই হোক, আমরা বুঝতে পারলাম। আসেন পরেরটাতে চলে যাই। পরের ম্যাথটা হচ্ছে আপনাদেরকে বলা হলো, এটা আপনাদের এই টপিক রিলেটেড লাস্ট ম্যাথ, তারপরে আমরা ভিন্ন টপিকে চলে যাব। আমরা স্প্রিংয়ের আজকে সবগুলো কনসেপ্ট শেষ করে মানে ক্লাসটা শেষ করবো। দেখেন, এখানে বলা হচ্ছে 4 নাম্বার ম্যাথ, 10 কেজি ভরের 10 কেজি ভর বিশিষ্ট বন্দুকতে গুলি ছুড়লে গুলি 80 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। গুলির ভর 40 গ্রাম হলে গুলি ও বন্দুকের গতিশক্তি কত? লিখে ফেলি, ইফ a 10 kg gun shoots এটাকে কি বলা হয়, বুলেট of 40 gram at 80 centimeter per second velocity, find the kinetic energy of bullet and gun. এটা আসলে টেকনিক্যালি ভরবেগের সংরক্ষণ সূত্রের হচ্ছে যে কনসেপ্ট থেকে ম্যাথটা আসছে, বা এনার্জি কনজারভেশন ল থেকে আসছে।
কেন এনার্জি কনজারভেশন ল থেকে আসছে? এনার্জি কনজারভেশন ল থেকে আসার এটার রিজনটা খুবই সিম্পল। দেখেন, আপনাকে যদি বলা হয় যে এনার্জি কনজারভেশন লতে আসলে কি হয়, আমরা জানি হচ্ছে যে আমাদের এখানে m1v1 m2v2, আমরা সবাই এটা জানি। সো আমরা যদি ধরি হচ্ছে যে বন্দুকের ভর হচ্ছে 10 কেজি, আর বন্দুকটা যদি হচ্ছে যে, আচ্ছা বন্দুকের বেগটা আমার বের করা লাগবে, গুলির হচ্ছে যে ভর আমাকে দেওয়া আছে 40 গ্রাম, আর গুলির হচ্ছে বেগ দেওয়া আছে আমার 80 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 80/100 এত। সেখান থেকে আমরা বন্দুকের হচ্ছে যে বেগটা পেয়ে যাব। বন্দুকের বেগ বা ভেলোসিটি পেয়ে গেলে, অর্থাৎ গান ভেলোসিটি পেয়ে গেলে, আমার ম্যাথটা খুবই সোজা। বুলেটের জন্য হাফ mv স্কয়ার, সো হাফ m হচ্ছে যে আমাদের কত, 40/1000, আর v আসবে হচ্ছে আমাদের এখানে 80/100, সরি হ্যাঁ এটা স্কয়ার। অন্যদিকে যদি আমাদের বুলেটের পরে দরকার হয় হচ্ছে যে, এটাকে কি বলে, বুলেটের পরে হচ্ছে দরকার হয় বন্দুক বা গান, তাহলে খুবই সিম্পল, হাফ, আর হচ্ছে যে আমাদের গানের ক্ষেত্রে আসবে হচ্ছে যে এগেন 10 কেজি, আর ভেলোসিটিটা কত, ভেলোসিটি হচ্ছে যে আমাদের এখান থেকে যা বের হবে v1, বাস শেষ। তো দেখেন এটা খুবই ইজি একটা ম্যাথ, মোটো হচ্ছে যে কঠিন কোনো কিছু এই জায়গায় আল্লাহর রহমতে নাই। ওকে, সবার যদি হচ্ছে এতটুকু কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ আমাদের বন্দুকের গান বা হচ্ছে যে গুলি টুলি নিয়ে যা যা মারামারি করা সব যদি মারামারি কমপ্লিট হয়, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। ওকে, সবার এতটুকু ডান। লাস্ট একটা ম্যাথ আমাদের করা লাগবে, 5 নাম্বার। এই ম্যাথটা হচ্ছে যে করলে আমরা স্প্রিং এর কনসেপ্টে চলে যাব, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর ম্যাথে বলা হচ্ছে একটি হালকা ও ভারী বস্তু ভরবেগ একই, গতিশক্তি কার বেশি? If momentum of a heavy and light object is same, find who has higher kinetic energy. এটা হচ্ছে একটা খুবই ভালো একটা ম্যাথ। আমরা ধরে নিলাম দুইটা অবজেক্ট, একটা এ অবজেক্ট আর একটা বি অবজেক্ট। এ অবজেক্টের ম্যাস হচ্ছে এম এ, বি অবজেক্টের ম্যাস হচ্ছে এম বি। এ অবজেক্টের ভেলোসিটি হচ্ছে ভি এ, বি অবজেক্টের ভেলোসিটি হচ্ছে ভি বি। এখন আমাদেরকে বলা হয়েছে যেটা হালকা বস্তু, সরি এটা ভারী বস্তু এম এ, তাহলে অফকোর্স যেটা বস্তুটা ভারী তার ভেলোসিটি হচ্ছে যে কম হইতে হবে স্বাভাবিকভাবেই। কেন? বিকজ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্ন মতে আমাকে বলা হয়েছে যে দুইটা নাকি মোমেন্টাম সমান, অর্থাৎ p1 = p2, দুইটার ভরবেগ সমান। ভরবেগ সমান হইলে ma_va = mb_vb, সেটা যদি সমান হয়ে থাকে তাহলে আমি এখান থেকে বলতেই পারি অতএব EKA = half MAVA² আর EKB = half MBVB²। যদি সেটাই হয় এখান থেকে আমরা বলতেই পারি half MAVA, অর্থাৎ আমরা উপরে নিচে একটা করে এক্সট্রা MA নিয়ে আসলাম, তাহলে উপরে একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, যেহেতু উপরে নিচে MA নিয়ে আসছি। এখানেও সেম, আমরা উপরে নিচে MB নিয়ে আসবো, উপরে নিচে MB গুণ করলে এখানে MB একটা বেড়ে গেল, এটা আসলো। এখন এই জায়গা আমাদেরকে অলরেডি বলা হয়েছে
আমরা চলো যদি ইকে এ বাই ইকে বি আমরা বের করতে চাই তাহলে আসবে হাফ এম এ ভি এ হোল স্কয়ার বাই এম এ হাফ এম বি ভি বি হোল স্কয়ার বাই এম বি। অতএব ইকে এ বাই ইকে বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে দেখেন আমরা জানি তাহলে আসবে হাফ অফ কাটাকাটি পি এ স্কয়ার বাই পি বি স্কয়ার ইনটু উপরে এম বি বাই এম এ। এখন আমরা জানি মোমেন্টাম নাকি সমান, তাই না? পি এ আর পি বি এর মোমেন্টাম সমান, বা আমরা বলতে পারি যে ভরবেগ সমান। সেখান থেকে আমরা বলতেই পারি ইকে এ বাই ইকে বি ইজ ইকুয়াল টু এম বি বাই এম এ। এখন সেটাই যদি হয়ে থাকে আমাকে বলেন, তাহলে ইকে এ বাই ইকে বি যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের ইকে এ হচ্ছে যে কি এম বিটা কে বড়, এম এ বড় না এম বি বড়? আমরা বুঝতেই পারতেছি এই জায়গায় হচ্ছে যে আমাদের এম এটা হচ্ছে যে বড়, কি বলে এটাকে, এম এ বড়। যদি এম এ বড় হয় তাহলে আমরা বলতে পারি অতএব এই জায়গায় ইকে এ ইজ গ্রেটার স্মলার দেন ইকে বি, কারণ ইকে বি হচ্ছে এম এর সমানুপাতিক আর ইকে হচ্ছে যে এম বি এর সমানুপাতিক। তাহলে যেহেতু এম এটা বড় তাহলে অফকোর্স কাইনেটিক এনার্জির হিসাবে হচ্ছে যে কে বড়র কথা, ইকে বিটাই বড় হওয়ার কথা। আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে ম্যাথ নিয়ে? খেয়াল করে দেখেন, ম্যাথটা যদি না বুঝতে পারেন আমাকে আবার বলেন। নর্মাল ম্যাথ, বাট হচ্ছে যে আগে একবার প্র্যাকটিস না করলে হুট করে একটু কঠিন হয়ে যায় ম্যাথটাকে সলভ করা। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? ওকে, কারো কোনো কনফিউশন নাই। কনফিউশন না থাকলে আমরা এখন স্প্রিং রিলেটেড কয়েকটা ম্যাথ সলভ করবো, which is gonna be fun বিকজ স্প্রিং নিয়ে আপনাদের হচ্ছে অনেক ধরনের কনফিউশন এবং এটা নিয়ে প্রায় হচ্ছে যে উল্টাপাল্টা প্রশ্ন আসতেছে। সো আমরা স্প্রিং রিলেটেড এখন কিছু ম্যাথ সলভ করবো। চলেন আমরা আগাই। তাইলে আমাদের এখানে এতটুকু গেছে, এতটুকু গেলে আমরা এখন চলে যাব হচ্ছে স্প্রিং রিলেটেড পড়াশোনায়। চলেন লিখে ফেলি স্প্রিং। সবাই হিডিং দেন স্প্রিং। স্প্রিং নিয়ে আমাদের এই পর্যন্ত বেশ কয়েকটা উল্টাপাল্টা জিনিসপত্র আসছে বিগত কয়েকটা বছরে, সেই পার্টটাও ইম্পর্টেন্ট। স্প্রিং এর ক্ষেত্রে এ ফিজিক্যালটা হচ্ছে কে এক্স, যেখানে কে কে আমরা বলি কি জানি আমরা বলি কে হচ্ছে বলে আমরা স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং ধ্রুবক বা যেটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট। এখন এই যে স্প্রিং কনস্ট্যান্ট আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আপনারা সবাই পড়েছেন হাফ কে এক্স স্কয়ার, তাই না? আসলে হবে অ্যাকচুয়াল ফর্মুলা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, যদিও আপনারা পড়ছেন হচ্ছে এটা হাফ কে এক্স স্কয়ার, বুকে যেটা আছে, বইয়ে যেটা আছে, বাট অ্যাকচুয়াল ফর্মুলা এটা না। অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু এইটা। এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই এখানে কি বোঝায়? x2 বোঝায় ফাইনাল স্টেট আর x1 বোঝায় ইনিশিয়াল স্টেট। একটা বোঝায় ফাইনাল স্টেট আর একটা বোঝায় ইনিশিয়াল স্টেট। এখন আপনারা বুঝতে পারেন যে ভাই আসলে এটা কেন কি আসতেছে। এটা আমরা যেদিন অ্যাডভান্স ক্লাসটা করব ওই দিন আপনাদেরকে বোঝাবো যে আসলে হচ্ছে যে ফাইনাল আর ইনিশিয়ালের কেন হচ্ছে যে ক্যাচালটা আছে। এখানে আমরা 5টার ম্যাথ করবো ওই দিন, উল্টাপাল্টা যা যা ম্যাথ আছে সব কিছু ওই দিন করবো। আজকে জাস্ট হচ্ছে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড যে কটা ম্যাথ আছে আমরা সেটা করাই দিচ্ছি। বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল এরকম একটা জিনিস দেওয়া হবে, এটাকে আমরা বলি স্প্রিং এর সঞ্চিত শক্তি বা কনজার্ভড এনার্জি, বা হচ্ছে যে স্টোরড এনার্জি। স্প্রিং এর ক্ষেত্রে স্টোরড এনার্জি। সো আমাদের এখানে কি হয় খেয়াল করে দেখেন, আমরা একটা ম্যাথ করি এরকম। নাম্বার 1, একটি স্প্রিং কে সাম্যাবস্থা থেকে 2 মিটার সরণ ঘটাতে কৃত কাজ কত? Find work done
to expand a spring by 2 meter from equilibrium. খুবই সিম্পল কথা। এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, এই হচ্ছে আমাদের একটা স্প্রিং, এই স্প্রিংটার এটা হচ্ছে সাম্যাবস্থা অর্থাৎ জিরো স্টেট। এটাকে আমরা টেনে এরকম বানাইছি, তাইলে আমাদের এখানে আসবে W = ½ kx²। এখন স্প্রিং এর একটা ধ্রুবক থাকতে হবে অফকোর্স, তো স্প্রিং ধ্রুবকটা মনে করেন দেওয়া ছিল k = 10 নিউটন পার মিটার, তাহলে ইনটু 10 ইনটু হচ্ছে আমাদের এখানে কত আসবে 2²। বাট এতটুকু যদি আসে তাহলে আমাদের অ্যানসারটা ডান। কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাইলে আমাদের মোটামুটি এটা হচ্ছে যে সবচেয়ে ইজি ম্যাথটা স্প্রিং এর। এতটুকু হয়ে গেল। আমরা আগাম আমাদের ক্লাস আর উঠে গেলে 10 মিনিটের আছে, বিকজ আমরা অ্যাকচুয়ালি কুয়ার কনসেপ্টটা ওইটা আমরা হচ্ছে যে নেক্সট দিন পড়াবো। সো আমাদের জাস্ট ক্লাসের 10 মিনিটের বাকি। সবাই এতটুকু করেছেন? ওকে, সবাই এতটুকু ডান হয়েছে। এতটুকু ডান হলে আমরা পরবর্তী অংশে চলে যাব। পরের ম্যাথটা হচ্ছে এরকম, দেখেন ঠিক আছে। তো বলা হচ্ছে স্প্রিং কতটুকু সংকুচিত করলে বস্তু সর্বোচ্চ 10 মিটার উচ্চতায় উঠতে পারবে। বস্তুর ভর দেওয়া আছে 0.01 কেজি আর কি ওকে। বলা হচ্ছে হাউ মাচ শুড দ্য স্প্রিং be expansion contraction, তাই তো? So that the object can reach maximum 10 meter. দেখেন, বস্তু যদি 10 মিটার উচ্চতায় যায়, তাহলে 10 মিটার উচ্চতায় যাওয়ার পরে তার একটা বিভব শক্তি হবে, রাইট? সেই বিভব শক্তি হচ্ছে ইপি বা একটা পোটেনশিয়াল এনার্জি পাবে। এই পোটেনশিয়াল এনার্জিটা তাকে ফুললি প্রোভাইড করবে কিন্তু স্প্রিংটা, অর্থাৎ স্প্রিং যতটুকু শক্তি নিজে স্টোর করে ওকে ছেড়ে দিবে সেই শক্তি সে উপরে পাবে। তাহলে ইপি ইজ ইকুয়াল এখানে আসবে হচ্ছে mgh, আর স্প্রিং এর জন্য আমাদের এনার্জিটা আসবে হচ্ছে ½ kx²। অফকোর্স তোমাকে এখানে কে দিয়ে দিতে হবে, কে দিলাম 10 নিউটন পার মিটার। তাহলে দুইটা সমান, তাহলে সেখানে এম আসবে হচ্ছে 0.01, জি আসবে 9.8, হাইট আমার দেওয়া হবে 10, ½ ইন্টু 10, তার সাথে আছে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে আমরা জানি এক্স এর ভ্যালু ওকে বের করতে হবে। বাস কাটাকাটি করো, কাটাকাটি করার পরে x = চলে আসবে 0.01 ইন্টু 9.8 ইন্টু 2√over। বাস যত মিটার আসবে এটা হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু কোন একবার বোর্ড কোশ্চেন এরকম একটা কোশ্চেন আসছিল। সো যারা এই কনসেপ্টটা জানেন না তারা কিন্তু বোর্ড কোশ্চেনে যে ধরাকে বসে থাকবেন। সো অবশ্যই এই টাইপের হচ্ছে ম্যাথ গুলো একটু সলভ করা শিখতে হবে। এরকম সিমিলার টাইপের আরেকটা ম্যাথ ছিল, মানে ম্যাথ কনসেপ্ট সম্ভব, সেটা হচ্ছে এই ম্যাথটা। ধরে নেন একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমরা হচ্ছে যে নাম কি, মানে সে হচ্ছে যে এত ভেলোসিটিতে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে হচ্ছে যে ছুটে চলে গেল।
আমরা এখানে ভর দেওয়া আছে যে বস্তুটা হচ্ছে 0.1 কেজি, স্প্রিং এর কে কনস্ট্যান্ট দেওয়া আছে 10 নিউটন পার মিটার। জিজ্ঞেস করা হচ্ছে এক্স কত, অর্থাৎ কতটুকু স্প্রিংটাকে সংশ্লিষ্ট করলে সেরকম আমাকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড় দিবে। কনসেপ্টটা খুবই সিম্পল, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। সেখান থেকে এক্স ইজ ইকুয়াল টু চলে আসবে এম বাই কে ভি স্কোয়ার রুট ওভার। এম এর ভ্যালু 0.1, কে এর ভ্যালু 10, ভি এর ভ্যালু 10 স্কোয়ার। এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে স্প্রিং রিলেটেড 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে আপনাদের বোর্ডে। 3টা টাইপের কোয়েশ্চেনই আমরা এখানে মোটামুটি হচ্ছে যে বুঝাই দিছি। তো আশা করি হচ্ছে যে আপনাদের খুব একটা কারো কনফিউশন থাকার কথা না। ক্লিয়ার সবাই? ওকে, আই গেস হচ্ছে যে সবার ডান। তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে ভালো একটা অ্যামাউন্ট অফ পড়াশোনা এখানে করছি। করা হয়ে গেলে আমাদের হচ্ছে লাস্ট ছোট্ট 2টা কনসেপ্ট বাকি আছে। দেখেন আমরা কিন্তু আজকে ভালো অ্যামাউন্ট অফ ম্যাথ করছি, মানে আপনি হিসাব করে দেখেন মানে হিউজ অ্যামাউন্ট অফ হচ্ছে যে পড়াশোনা এখানে কমপ্লিট করা হয়েছে। সো ভালোই পড়াশোনা হয়েছে। আমাদের জাস্ট হচ্ছে যে লাস্ট হচ্ছে যে একটুখানি একটা অংশ বাকি। সো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাস করছেন একটু কষ্ট করে এই পাঠটুকু শেষ করে নাও। আসেন আমরা হচ্ছে ক্ষমতাটা করে ফেলি। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে একক সময় কৃত কাজ। ক্ষমতা রিলেটেড ম্যাথ আসলে আমরা কালকে করাবো, মানে হচ্ছে যে মঙ্গলবার দিন করাবো। মঙ্গলবার দিন আমাদের সিকিউ সলভিং ক্লাস। তো মেজরিটি হচ্ছে যে সিকিউ ক্ষমতা থেকেই আসছে, সেই জন্য এটা আলাদা করে পড়াচ্ছি না। একক সময় কৃত কাজ বা আমরা বলতে পারি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। সো আমরা একক সময় যে কৃত কাজটা আছে সে একক সময় কৃত কাজে আমরা কি করব দেখেন খেয়াল করে। এখানে P ইজ ইকুয়াল টু W বাই টি। তাহলে সেখানে আমরা বলতে পারি ইউনিট হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড। তাহলে দেখেন P ইজ ইকুয়াল টু W বাই টি, এটা হচ্ছে Fx বাই টি। তাহলে এখানে F ইন্টু x বাই টি আসে, তাই না? লেখা যায় না এরকম? আপনারা সবাই এতদিন এটাই পড়ছেন, ওয়ার্ক বাই টাইম, তাই না? আজকে আমরা নতুন ভাবে পড়বো। W কে লেখা যায় Fx, তাহলে F ইন্টু x বাই টি। আচ্ছা x না লিখে আমি s লিখি, s লিখে তোমরা আবার কনফিউজ হয়ে যাও। s বাই টি, তাহলে s বাই টি মানে কি? এটা আমরা বলি গড় সরণ। এটাকে আমরা কি বলি? গড় সরণ বা অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা আমাদের চলে আসবে F ইন্টু v, অর্থাৎ এটাকে আমরা বলি গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। আর এখানে যে ফোর্সটা আসবে এটাকে আমরা বলি সমবল বা ইউনিফর্ম ভেলোসিটি। এটা একটা নতুন টাইপের জিনিস একটু শিখায় রাখলাম। অনেক সময় দেখবা যে এরকম টাইপের ম্যাথ চলে আসবে, কোথায় লাগবে সেটাও বলে দিচ্ছি। তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে একটা ম্যাথ করবা যেখানে বলা হবে হচ্ছে যে মানে পাইপ দিয়ে সোজা পানি মারা হয়েছে একটা দেওয়াল বরাবর, দেওয়ালে যদি পানি রিবাউন্ড করে না আসে তাহলে হচ্ছে যে কত ফোর্সে আসলে পানিটা এখানে যে লাগছে, তখন দেখবে এরকম গড় বলে কনসেপ্ট আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে ক্ষমতার আইডিয়া পেয়ে গেলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে ভাই ক্ষমতা এখানে ডাব্লিউটা কি কি হতে পারে? এখানে ডাব্লিউটা ইন মোস্ট কেসেস mgh হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হাফ mv স্কয়ার হবে, যেটা আমরা কালকে ক্লাসে ম্যাথ করলে বুঝে ফেলবো যে আসলে কি হয়। আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা আমাদের লাগবে নেক্সট দিন যখন আমরা ম্যাথ করব, তখন আমাদের এই কনসেপ্টটা একটু হলেও দরকার হবে। ক্লিয়ার সবাই? ওকে, সবার আগে এতটুকু ডান হয়েছে। এতটুকু ডান হয়ে গেলে আমরা লাস্ট কনসেপ্টটাতে চলে আসছে আমাদের ম্যাথের বা আমাদের পুরো পড়াশোনার। আমরা লাস্ট টপিকটা একটু শেষ করে নিই। লাস্ট টপিকটা কি? লাস্ট টপিক হচ্ছে এতটুকু। সরেন সবাই যে এতটুকু ডান হয়েছে, চলো চলে যাই। আমি দেখতেই পাচ্ছি না আসলে এখন লাইভে আমি আসি নাকি নাই। হঠাৎ করে হচ্ছে যে ফেসবুক গ্লিচ দিচ্ছে। আল্লাহ, লাইভে আসি তো? আচ্ছা হ্যাঁ আসি। ওকে, লাস্ট পার্ট। সো আসেন, এটা হচ্ছে আমাদের নাম কি? ক্ষমতা শেষ দক্ষতা এফিসিয়েন্সি।
দক্ষতা এফিসিয়েন্সি কি? দক্ষতা এফিসিয়েন্সি খুবই সিম্পল কাজ। কি করে দক্ষতা এফিসিয়েন্সি ভাইয়া? দক্ষতা বা এফিসিয়েন্সির কাজ হচ্ছে আমাদেরকে সে বলবে আউটপুট বাই ইনপুট ইনটু 100%। এই হচ্ছে দক্ষতা বা এফিসিয়েন্সি, এবং এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এখন এই জায়গায় জাস্ট তোমাকে আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাসটা লেকচারটা শেষ করব। মনে করেন আমাদের এখানে 3টা ব্লক আছে পরপর, মানে 3টা কাজ আছে। এটার দক্ষতা 60%, এটার দক্ষতা 50%, আর এটার দক্ষতা 20%। আমার আপনাদের কাছে প্রশ্ন খুবই সিম্পল, যদি আমি 100 ওয়াট এখানে ইনপুট দিই তাহলে ফাইনালি আউটপুট কত পাবো? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আর টোটাল এফিসিয়েন্সি কত আসবে? এই ম্যাথটা আমাকে একদম খুব সুন্দর করে প্রপারলি আপনারা আমাকে করে হচ্ছে যে আমাদের গ্রুপে পোস্ট করবেন। গ্রুপটা কি? গ্রুপটা হচ্ছে আমাদের এসএসসি 25-এর একটা দেখবেন গাইডলাইন গ্রুপ আছে, সেই গাইডলাইন গ্রুপটার মধ্যে আপনারা এটা পোস্ট করতে পারেন। আপনাদেরকে আমি গ্রুপের লিঙ্কটা আজকে লাইভের সাথে হচ্ছে যে দিয়ে দিচ্ছি, ক্যাপশনে পেয়ে যাবেন একটু পরে। এসএসসি 25 ফ্রি গাইডলাইন পাবলিক গ্রুপ, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ফ্রি গাইডলাইন। ঠিক আছে? সো এটা হচ্ছে যে আপনাদের এসএসসি 25-এর জন্য একটা হচ্ছে যে আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, বা আপনারা একটা ট্রাই দিতে পারেন। ট্রাই দেওয়ার পর আমাদের কাছে, যেহেতু ক্লাস শেষ, আপনাদের একটা ছোট্ট মোটিভেশনাল গল্প বলে ক্লাসটা এন্ডিং দিই। তো আপনারা যারা যারা একদম পুরো ক্লাসটা শেষ করেছেন তারা একটু সুন্দর মতো হচ্ছে যে কমেন্টে জানান তো। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন আমাদের ক্লাস কিন্তু অনেক লম্বা হয় নাই, টোটাল 2 ঘন্টার ক্লাস ছিল। 2 ঘন্টার মধ্যে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পুরো চ্যাপ্টারটাকে একবার পুরো হচ্ছে যে কনসেপ্টটাকে একবার গ্রাস্প করে ফেলছি, একবার রিভিশন হয়ে গেছে যে আচ্ছা কি কি ছিল না ছিল, ওভারঅল বেসিক থেকে সব ক্লিয়ার। ওয়ার্ক পাওয়ার এনার্জি এখন আমাদের একটা কি হবে, সিকিউ সলভিং ক্লাস হবে। সিকিউ সলভিং ক্লাস হলে আমাদের যত সিকিউ হইতে পারে সবগুলো আমরা একবার করে ফেলবো। ইনফ্যাক্ট জ্ঞানমূলক অনুধাবনমূলক এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে হবে একটা অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাস। অ্যাডভান্স কলেজ অ্যাডমিশন ক্লাসে যা আছে উল্টা পাল্টা উড়াধুরা সব করে ফেলবো, এবং দেখবেন ওই দিন ক্লাস করে মজা পাচ্ছে যদি আপনারা এই 2টা ক্লাস টানা করে নেন। এখন এটা কেন বলতেছি, দেখেন আমি কিন্তু টানা 2 ঘন্টা পক পক করতেছি, একা একটা রুমে দাঁড়ায় দাঁড়ায়। একটু আগে এসি অফ হয়ে গেছিল, আবার এসিটা চালাই দিয়েছে মাঝখানে, গলা অলরেডি বসে গেছি, কারণ আমি আপনাদের এটা আজকে আমার টানা 5 নাম্বার ক্লাস। তার আগে আমি অলরেডি অফলাইনে অনেকক্ষণ চিল্লাচিল্লি করে আসছি। সো মোটামুটি হচ্ছে যে হ্যাঁ, মোটিভেশন না, জাস্ট হচ্ছে যে বলতেছি। সো আপনারা যারা ফুল ক্লাসটা করছেন তাদেরকে থ্যাংক ইউ, এই কারণে যে আপনারা 2টা ঘন্টা টানা ডিস্ট্রাকশন না নিয়ে রাদার মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসটা করেছেন তারা একটু যেটা আমাকে হেল্প আউট করবেন, আমি আপনাদের এখানে গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য একটু যদি আমাকে এটা হেল্প আউট করেন, আপনাদের খুব আমার জন্য খুব সুবিধা হয়। আপনারা একটু কষ্ট করে এই গ্রুপের মধ্যে আপনাদের হচ্ছে অবশ্যই যে লেকচারটা আছে, মানে লেকচার নোটটা আছে, সেই লেকচার নোটটা অবশ্যই এই গ্রুপে হচ্ছে যে সবাই একটু পোস্ট করে দিবেন। গ্রুপে পোস্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কেমন কি করেছেন। অনেকে আছে মাঝখান দিয়ে হয়তো ক্লাসটা শেষ করতে পারেনি, তারাও হয়তোবা এই ক্লাসটা হচ্ছে যে সুন্দর মতো তারা একটু করতে পারবে। তো এই জন্যই যদি আপনারা একটু এই হেল্প আউটটা করেন তাহলে খুব ভালো হয়। আর আপনারা যারা ফুল ক্লাসটা করছেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনারা পুরো ক্লাসটাকে হচ্ছে যে এতক্ষণ ধরে বসে বসে করেছেন। দেখেন গ্রুপটা দিয়ে দিয়েছি, গ্রুপটাকে আমি পিন টু দা টপ করে রাখতেছি যেন আপনাদের সবাই গ্রুপটা হচ্ছে যে আপনারা দেখতে পান। পিন টু দা টপ করা যায় না কেন জানি, যাই হোক পিন কমেন্ট পেয়ে গেছি। তো পিন করে রাখছি গ্রুপটাকে, আপনারা সবাই হচ্ছে যে পিন কমেন্ট থেকে দেখে নিতে পারবেন। এবং আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। দেখা হবে আপনাদের সাথে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন আমরা এটা সিকিউ সলভিং ক্লাসটা করে ফেলবো।